সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মাননীয় রাষ্ট্রীয় রামপ্রসাদ মহোদয়। তো অ্যাকচুয়ালি এটা উনি মানে আমাদের সকলের সবার উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন, প্লিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার সাহেব। আজ ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশনে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপাধ্যক্ষ পদে নির্বাচিত করার জন্য আমি সকল এই পবিত্র হাউজের সদস্য এবং সদস্যগণকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অবহিত আছি যে ভারতীয় সংবিধানের অনুসৃত পরিষদীয় বিধিবদ্ধ ব্যবস্থাপনায় উপাধ্যক্ষ পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যমণ্ডিত। পরিষদীয় বিধিবদ্ধ ব্যবস্থাপনায় এবং আপনাদের সকলের সহযোগিতায় আমাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার উপর অর্পিত এই দায়িত্ব কর্তব্য আজ থেকেই পালন করতে হবে। অধিবেশনে নির্ধারিত কার্যসূচিগুলি দায়িত্ব সহকারে সম্পন্ন করার ক্ষেত্রে এই চেয়ার থেকে আমি সম্মানীয় সকল সদস্যকে সমদৃষ্টিকোণ থেকে দেখব এবং একই সঙ্গে পরিষদীয় গণতন্ত্রের পীঠস্থান এই বিধানসভার ঐতিহ্যবাহী গৌরবকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আমি আপনাদের সকলের পূর্ণ সহযোগিতাও প্রত্যাশা করব। পরিষদীয় রীতিনীতি এবং সর্বোপরি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন বিধি ও নিয়মগুলি অনুসারে এখানে যে সকল কার্যসূচিগুলি নিয়ে আলোচনার সুযোগ থাকবে সেই সমস্ত আলোচনা বা সমালোচনা অবশ্যই গঠনমূলক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এর দ্বারাই পরিষদীয় গণতন্ত্র আরো মজবুত হবে এবং এতে করে রাজ্যবাসীর আকাঙ্ক্ষিত প্রত্যাশাও পূরণ হবে। পরিশেষে আমি আবার এই হাউজের সকল সদস্য এবং সদস্যগণকে আমার আবার শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ। ধন্যবাদ। ধন্যবাদ। Now the business before the house, laying a copy each for মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে আমি মাননীয় উপাধ্যক্ষকে বলতে চাই যে আপনার বক্তব্য আমরা শুনলাম, খুবই ভালো লাগলো এবং হাউজের পক্ষ থেকে বিশেষ করে আমাদের ট্রেজারির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই পবিত্র বিধানসভাতে আপনি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। আমাদের তরফ থেকে যা যা প্রয়োজন আমরা সব ধরনের সাহায্য আপনাকে করব এবং এই বিধানসভার পবিত্রতা আপনি রক্ষা করবেন। ধন্যবাদ। মাননীয় উপাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন, আমরাও সমর্থন করেছি। And I know him personally for so many years. উনি ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে নেতৃত্ব দিচ্ছিলেন সেই সময়টাতেও we personally share very good bond. উনি পাশে বসেই বলছিলেন যে 20 বছর আগে দিল্লি পর্যন্ত গিয়ে আমরা অনেক দরজায় সেখানে ঘুরে এলাম, এই কথা উনি আমাকে স্মরণ করিয়েছে। And he is a very generous person. একবার ওনার সাথে প্রোগ্রামে গিয়ে আমাদের ফেস্টিভ্যালে গিয়ে গোলাঘাটিতে এবং খাওয়ার ঠিক আগে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এত বড় একটা উৎসবে এলাম, কিছু না দিয়ে কি করে যাব। তো আমাকে বলছেন যে কত টাকা দিতে হবে। আমি প্রথম কত টাকা দিতে হবে বলতেই
জানতে চেষ্টা করলাম যে আপনি কত টাকা দিতে পারবেন। উনি আমাকে বলছেন যে আপনি বলুন না একটা টাকার সংখ্যা বলুন। আমি আই টোল্ড অ্যাবাউট 10,000 টাকার মতো দিন। সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করে 10,000 টাকা দিয়ে দিয়েছে। আই নো হি ইজ আ ভেরি জেনারাস পারসন। নিরপেক্ষতা বলতে ওনার থেকে আশা করাই। আমাদের স্পিকার যেমন সেদিন বলেছেন আমি নিরপেক্ষতা নিয়ে কাজ করবো, দেখেছি ইন দি লাস্ট 2 days রিয়েলি অনারেবল স্পিকার নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করছে এবং আমাদের উপাধ্যক্ষ উনিও সেই পথেই হাঁটবেন এ আশা আমরা রাখছি। এন্ড উই অলসো উইল কোঅপারেট উইথ ইউ। আমরা সমস্ত সহযোগিতা গণতান্ত্রিক সিস্টেমে যা থাকে আমরা করব, কিন্তু সরকারের মানুষের থেকে যদি দূরে সরে যায় সেটাই কিন্তু আমরা বিরোধ করবো। আবারও বলছি উইশ ইউ অল দ্য বেস্ট এবং আমরাও আছি। থ্যাংক ইউ সো মাচ। Now the business before the House laying a copy each of the separate audit reports of the Comptroller and Auditor General of India on the accounts of Tripura State Legal Services Authority, Agartala, for the years ended March 2019 and March 2020 on the table of the House. Now I request the Honorable Chief Minister to lay a copy of each of the above mentioned audit reports on the table of the House. Honorable Speaker Mahoday, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the audit reports of the Comptroller and Auditor General of India on the accounts of Tripura State Legal Services Authority for the years 2018-19 and 2019-20, as required under Section 18(6) of the Legal Services Authorities Act 1987. Now the business before the House laying a copy each of the report, which is report number 2 of 2022 of the Comptroller and Auditor General of India on social, economic and revenue sector for the year ended 31st March 2020. Number 2, State Finances Audit Report, report number 1 of 2022 and report number 1 of 2023 of the Comptroller and Auditor General of India for the years ended 31st March 2021 and 31st March 2022. Number 3, the finance accounts of the Government of Tripura, volume 1, dash 1 and 2 for the year 2021-22. Number 4, the appropriation accounts of the Government of Tripura for the year 2021-22. And number 5, the quarterly revenue reports of Finance Minister for the fourth quarter of 2021-22 and first, second and third quarters of 2022-23 as per Tripura FRBM Act 2025 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of Finance Department to lay a copy each of the above mentioned reports, finance accounts, appropriation account and Tripura FRBM Act on the table of the House. Honorable Speaker, sir, I beg to lay the State Finances Audit Reports, report number 1 of 2022 and report number 1 of 2023 of the Comptroller and Auditor General of India for the year ended 31st March 2021 and for the year ended 31st March 2022 on the table of the House. Second, I beg to lay the finance accounts of the Government of Tripura, volume 1 and 2 for the year 2021-22 on the table of the House. Number 3, I beg to lay the appropriation accounts of the Government of Tripura for the year 2021-2022 on the table of the House. Number 4, I beg to lay quarterly review report of Finance Minister for the fourth quarter of 2021-22 and first, second and third quarter of 2022-23
as per Tripura FRBM Act 2005 on the table of the House. Honorable members are requested kindly to collect the copies of the audit reports, finance accounts, appropriation accounts, and Tripura FRBM Act from the notice of the Tripura Legislative Assembly. Discussion on the motion of thanks to the address by the governor and adoption of the motion of thanks. মাননীয় সদস্যগণ সবার পরবর্তী কার্যসূচি হলো গত 24শে মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল মহোদয় এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার উপর আমি তো ধন্যবাদ সূচক প্রস্তাবক আলোচনা। I declare the report of the Comptroller and Director General of India on social, economic and revenue sector for the year ended 31st March 2022 on the table of law. ঠিক আছে, ওই এগুলো নিয়ে নেবেন সব কালেকশন করে নোটিশ অফিস অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ। আলোচনা শেষে প্রথমে সংশোধনী প্রস্তাবগুলো ভোটে দেওয়া হবে, তারপর মূল ধন্যবাদ সূচক প্রস্তাবকে ভোটে দেওয়া হবে। এখন আমি মাননীয় মন্ত্রীদেরকে অনুরোধ করছি, বিধায়ক অনুরোধ করছি আলোচনা আরম্ভ করার জন্য। মুখ্যমন্ত্রী বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর আগে আমাদের বেঞ্চ থেকে যদি কেউ বলতে চায়, মানে এই কথার অর্থ হচ্ছে কোনো সুযোগ নেই নাকি? গতকালকে তো হয়ে গেল আপনাদের তরফ থেকে, আজকেও হোক। হ্যাঁ ঠিক আছে, so we'll start the card portion discussion. ধন্যবাদ। যে অধিবেশন ওনার শারীরিক অবস্থা, সেই অবস্থার মধ্যেও উনি এখানে এসে আমাদের সরকারের যে উন্নয়নের রূপরেখা এবং ওনার যে মার্গদর্শন দিশা উনি এখানে পেশ করেছেন। আমি এর জন্য মাননীয় ত্রিপুরা রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ এবং শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কয়েকটা কথা এখানে বলতে চাই। গতকাল এখানে অনেকে আলোচনা করেছেন আমাদের এই মাননীয় রাজ্যপালের যে এখানে সাবমিট করেছে সেই বিষয়গুলো নিয়ে। এর মধ্যে আমি আমাদের অপোজিশন লিডার মাননীয় শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, শ্রী জিতেন চৌধুরী মহোদয়, লিডার অফ সিপিআইএম পার্টি, অনেকে বলেন আমি উনাকে চিনি, আপনি প্রায়শই বলেন। আমি সবাইকে চিনি, অনেক প্রচুর, মানে আমার সাথে কিন্তু প্রচুর রিলেশন। যাই হোক, আমিও বলছি শ্রী গোপাল রায় মহোদয়, শ্রী বিরোধী সিনহা মহোদয় কংগ্রেস পার্টিতে, আর রতন দাকে তো সবাই চিনেন, আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার শ্রী রতননাথ মহোদয়। তাছাড়া আমাদের ট্রেজারি বেঞ্চের থেকে জাস্ট এই বছর আসা তরুণ তারুণ্যে ভরপুর, তারা যেভাবে কালকে এবং অপোজিশন বেঞ্চের থেকে বা অন্যান্য পার্টির যারা সবাই যেভাবে ওনার যে পেশ করা বক্তব্যের উপরে যে আলোচনা করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে সবাই তার বক্তব্য এখানে পেশ করে সমর্থনও করেছেন, আবার বিপক্ষেও করেছেন। অনেক আলোচনা হয়েছে এবং মাননীয় রাজ্যপালের এই পবিত্র বিধানসভা, আমরা এটাকে পবিত্র বিধানসভা, আমাদের গণতন্ত্রের পীঠস্থান, আমরা মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, সারা ত্রিপুরা আমাদের দিকে তাকিয়ে থাকে, সবসময় তাকিয়ে থাকে। নতুন কিছু
কিন্তু আমাদের বিশেষ কাজের জন্য এখানে আমাদের নির্বাচিত করে আমাদের এখানে পাঠিয়েছে। সংখ্যাধিক্যের কারণে আজকে আমরা ট্রেজারি পেয়েছি। যারা আগে সংখ্যাধিক্যের কারণে ট্রেজারিতে ছিল আজকে অপোজিশনে আছে। নতুনভাবে এখানে ইব্রাহিম আবার এসছেন, আমি ওনাদেরকে স্বাগত জানাবো। 13 জনের ওনার সদস্য, ভাবা যায় না এটা। মানুষ সমর্থন করেছে তবেই আপনারা আসতে পেরেছেন। এর জন্য আমি ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সত্যি অপূর্ব। লক্ষ কাজ করে চলছে। মডেল রাজ্য বানানোর জন্য খেলাধুলাই হোক, এডুকেশনই হোক, এবং বিশেষ করে জনজাতির উন্নয়নে হোক, সমস্ত বিষয়ে এই সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে এবং আগামী দিনও করবে। এখানে আমরা জানি যে গণতন্ত্রের বুকের বাতাস বহুত দিন আমরা শুনেছি। এখানে আমাদের কমিউনিস্ট ভাইয়েরা এখানে আছেন, সবসময় বলতে গণতন্ত্রের বুকের বাতাস, গণতন্ত্রের বুকের বাতাস। কি গণতন্ত্র আমরা দেখেছি, এই ব্যাপারে আমাদের রতনবাবু এখানে পূর্ণাঙ্গ বিস্তারিত আগের কথা এখানে বলেছেন। আমার কাছে এই কয়েকদিনে আইন শৃঙ্খলা নিয়ে আপনারা বলেছেন, আমি সেটা বলবো। ওনারা কি বলছেন 70 দশকে আমাদের মনে আছে কত কত যুবক যুবতী আজকে তাদের সময় পুরানোর আগেই পৃথিবী থেকে চলে গেছে। উইদাউট পিপলস আর্মি পিপলস হ্যাভ নাথিং। এটা আমরা শুনতাম স্কুলে, কলেজে 70 দশকে। আমি জানি না এখানে রতন চক্রবর্তী আছেন, এখানে ওনারাও জানেন, বহু লোক এখানে আমাদের রতন আছেন, কিন্তু অনেক যুবক ভাইয়েরা বোনেরা আছেন, ওনারা এইসব গল্প জানতো না। এগুলো বলতো স্কুলে যখন যেতাম, রেড বুকের কথা বলা হতো, রেড বুকে রিয়াকশনারি, খালি রিয়াকশন, সশস্ত্র বিপ্লবের কথা খালি বলতো, সশস্ত্র বিপ্লব। কোথায় গণতন্ত্র? আজকে গণতন্ত্রের কথা বলছে। গণপ্রযোজনা না থাকিলে জনগণের আর কিছুই থাকে না। প্রযোজনা, হোয়াট ইজ দিস? কি গণতন্ত্র? গণতন্ত্র মানতেই চায় না। এখন তো ওরা মুখোশ পরে গণতন্ত্রের কথা বলছে। কখনোই গণতন্ত্র ছিল না, এখনো বাধ্য হয়ে গণতন্ত্রের কথা বলছেন না। 35 বছর আমরা দেখেছি গণতন্ত্র কি ছিল। 60-এর দশকে সেই দিনটা আমার এখনো মনে আছে। আমার বাড়ির সামনে কামান জমুনিতে তৎকালীন আমাদের পূর্ণরাজ্যের আগে প্রথম ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গলায় জুতো পরিয়ে ওনারা উড়িয়েছেন। সেদিনের কথা আমি বলবো না। আজকে গণতন্ত্রের কথা বলছে ওরা। পুলিশ ফায়ারিং পর্যন্ত হয়েছে সেদিন। আজকে গণতন্ত্রের কথা বলে না। ফিস ফিস করে কথা বলে এমন এক কথা যেটা আমি আর তুমি জানবে, আর কেউ জানবে না। এই তো সংস্কৃতি আমরা দেখেছি। আমরা চাই ওনাদের সাথে থাকতে, কিন্তু ওনারা যে বাতাবরণ যে সৃষ্টি করেছে ত্রিপুরাতে সংস্কৃতি, অসুবিধা হয়। কোথাও নিমন্ত্রণ করলে আসতে চায় না, সবসময় আলাদা একটা আলাদা আলাদা ভাব। অদ্ভুত এক সিচুয়েশন। কেন হবে? আমরা সবাইকে নিয়ে চলতে চাই, এখনো চাই। মানুষের থেকে দূরে চলে গেছে এখন। নির্বাচনোত্তর সন্ত্রাস, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল আর খানিকটা কেরালা বাদ দিলে এই শব্দ আর কোথাও নেই। ভারতবর্ষের কোথাও নাই নির্বাচনোত্তর সন্ত্রাস। উনাদের সৃষ্টি সেই নির্বাচনোত্তর সন্ত্রাস। আমার কষ্ট লাগে, গোপালদা আপনাদের জন্য কষ্ট লাগে। এই জীবন দশাই দেখতে হলো, ওদের সাথে হাত মিলিয়েছেন আপনারা। এই জীবন দশাই দেখতে হলো। বাম গ্রেস আপনারা বলছেন ইনকলাব জিন্দাবাদ, অদ্ভুত। দেখতে হলো, এটা দেখতে হলো। ভাগ্যে আমাদের পূর্বপুরুষেরা চলে গেছেন,
চাননি এই দুর্দশাটা। আপনাকে মানে কিছু বললে আপনি সরকার কাউন্টার দিতেই হবে নাকি? মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সামা ওনার বক্তব্য রাখবেন, বাট এখানে আমরা যে শপথ দিই আমি এবং আপনি যেটা আছে, কারণ এটা আমরা যে বসে আছি আমরা খুব গর্বিত। একদা আমাদের সঙ্গে রতনবাবু এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কাজ করে। ইউনিভার্সাল ট্রুথ যে there is nothing impossible in politics. না না, আমি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে এক্সেস বলাটা এটা ঠিকই, সময়ের বিবর্তনে এখান থেকে ওখানে গেছে, চব্বিশে আবার কি হবে কে জানে। ওকে ওকে ঠিক আছে, আবার প্লিজ প্লিজ বসুন। ওকে ঠিক আছে গোপাল, ওকে না 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 ইটস এনাফ গোপাল, প্লিজ প্লিজ মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন। গোপাল হয়ে গেছে, প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ রেসপেক্ট ইউরসেলফ প্লিজ। গোপালদা, গোপালদা, গোপাল দাদা, গোপাল বাবু, গোপাল বাবু, বহুত শুনেছি সারা জীবন, এবার শুনুন আমাদের ভিডিও করে রেখেছে উপরওয়ালা, এখানে নাস্তিকের সংখ্যা বেশি, কিন্তু আমরা 2018 আসার পর আমরা ত্রিপুরাকে আস্তিকে বিশ্বাস করার দায়িত্ব nobody knows। আজকে এখানে আমি এসেছি, না হচ্ছে না চলে যান, বরং আমরা আগে যাই, চলে কি করবো বলুন? ওদের বিরুদ্ধে আপনাদের কিছুই করেননি, আপনারা শেষ পর্যন্ত হাত মিলে নিলেন। এই জীবদ্দশায় আপনি জানেন আমার পূর্বপুরুষ বা আমাদের পূর্বপুরুষ কারা ছিল, বেঁচে গেছে, এই চিত্রটা দেখে যান, বেঁচে গেছেন ওনারা। পাম ড্রেস কি অদ্ভুত, পরে কি জবাব দেবেন, কি জবাব দেবেন? আপনি আর আমি মনে আছে একসাথে ব্যানর চার্ট আমরা করেছি, শিখিয়েছি, মনে আছে? আপনিও ব্যাচ ক্যাডেট ছিলেন, আমিও ব্যাচ ক্যাডেট ছিলাম। স্পেশাল আমাদের দুজনকে আমাদেরকে এনসিসিতে শিখিয়েছিল ডিসিপ্লিন কাকে বলে। এটা ডিসিপ্লিন, এটা ডিসিপ্লিন। এখনো সময় আছে, এখনো সময় আছে দাদা, গোপাল বাবু, এখনো সময় আছে। আপনাকে অত্যন্ত সম্মান করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা জিনিস খুব ভালো হয়েছে, সমস্ত বিরোধী দলের আমরা কিন্তু সাকসেসফুল। সবাই বলছে মোদির কথা, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। আর প্রয়াস আমরাও বলতে পারি না, কিন্তু ওনারা সবাই বলে, তাহলে আমরা সাকসেসফুল। মোদির কথা ওনারা বলতে হয় বাধ্য, কারণ মোদিজি এমন এক ব্যক্তি যে ভারতকে এমন এক জায়গায় নিয়ে গেছে এত উচ্চগ্রামে যে বাধ্য হয়ে ওনার নাম বলতে হয়। সবকা সাথ, সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত। উনার যে সৃষ্ট সমস্ত বক্তব্যগুলো উনারা বলেন, আমাদের আর বলতে হবে। এর জন্য আমরা সাকসেসফুল। কিন্তু আমরা স্টেলিনের কথা বলি না, আমরা লেনিনের কথা বলি না, মার্কসের কথা বলি না, আমরা কার কথা বলি? বিবেকানন্দের। কালকে আমাদের যে বরিষ্ঠ মন্ত্রী মহোদয় বারবার বিবেকানন্দের কথা বলেছেন, আমাদের মনীষীদের কথা উনি বলেছেন। এই পবিত্র বিধানসভা, এই গণতন্ত্রের পীঠস্থানে
এই কথাগুলো হবে, এই কথাগুলোই বলা উচিত, উনাদেরকে স্মরণ করা উচিত। আমি মাননীয় অধ্যক্ষকে একটা জিনিস বলবো, আমি সব জায়গায় একটা কথাই বলি, আজকে এখানে বলতে চাই, আমরা সবাই মিলে আমরা আজকে দিনটা জানি, আমরা পাস্টকে জানি, অতীতকে জানি, কিন্তু এখানে সবাই মিলে আমরা এমন কাজ করে যাব যেটা আজকে হয়ে সেটা অতীত হয় এবং মানুষ যেন মনে রাখে আমরা এই কাজ করে গেছি। এবং আমি সবার কাছে একটাই আমি অনুরোধ রাখবো যে এই পবিত্র বিধানসভা আমাদের গরিমা সেটা যেন আমরা বজায় রাখি এবং তাকে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কিভাবে করা যায় সেই চেষ্টা যেন আমাদের সবাই থাকে। আমি এই কথাটা বলে আমি মূল বিষয়ে আসছি, না বললেই নাই হয়। আমাদের গোপাল রায় মহোদয় বারবার বলছিলেন যে এটা নাকি ঠিক হচ্ছে না, ঠিক খাচ্ছে না, কিন্তু পলিটিক্সে তো আমি এখনো শিখছি, অনেক কিছু শিখছি, আপনাদের এই জিনিসগুলো ফেরত দিচ্ছি আমি। যাই হোক, প্রশ্ন হচ্ছে জনজাতি উন্নয়ন। জনজাতির উন্নয়ন একমাত্র মোদীজি ছাড়া এবং ভারতীয় জনতা পার্টির অ্যালায়েন্স, আমাদের আইপিএফটি, এই অ্যালায়েন্স ছাড়া জনজাতিদের উন্নয়ন সম্ভব না। না না, মোদীজি মানেই জনজাতির উন্নয়ন। পারা নাম্বার 68, 73 এবং 16 এখানে লেখা আছে জনজাতিদের উন্নয়ন কাকে বলে, কিভাবে আমরা ত্রিপুরা সরকার আমরা করেছি। আমাদের রাজ্যে জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার যে কাজগুলো করেছে সেইগুলোর মধ্যে যে প্যারাগুলো আমি এখানে বললাম, তার মধ্যে আমি এই অধিবেশনে জানাতে চাই, আমবাসায় যদি এই বিষয়ে কথা হয়েছে, আমাদের যে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার এত বিস্তারিত ভাবে বলেছে যে আর কিছু মানে আমার কাছে নেই কিছু বলার, তবুও আমার বলতে হয় কিছু কিছু যেগুলো উনি কাজ করেনি সেই জিনিসগুলো আমি বলছি এখানে। আমবাসায় নালীছড়ায় একটি নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে এবং আরো 16টি বিদ্যালয় নির্মাণ, ওখানে আরো 16টা করা হয়েছে, একটা বাদ দিল। আগরতলাতে কুমারী মধুতি রূপশ্রী এবং দক্ষিণ ত্রিপুরার সাবরুমে কলাছড়া ট্রাইবেল রেস্ট হাউস নামে নতুন জনজাতি রেস্ট হাউস নির্মাণ ও চালু করা হয়েছে। রাজ্য সরকার 2022 সালে জনজাতি কল্যাণ মন্ত্রকের সহায়তা জনজাতির গৌরব দিবস উদযাপন করেছে, যেটা কোনোদিন কখনো কেউ করেনি এবং মোদীজির আহ্বানে আমরা যেটা করেছি আপনারা সবাই জানেন। শুধু তাই নয়, জনজাতিদের প্রধান সমাজপতিদের আমরা যে ভাতা সাম্মানিক আমরা দিচ্ছি 2000 টাকা করে দিয়েছি। এর মধ্যে আমরা আমাদের যে ভিজন ডকুমেন্ট এবার আমরা করেছি সেখানে নির্বাচনী ইশতেহারে সেটাকে 5000 করার কথা আমরা ঘোষণা করেছি। আমাদের প্রাক্তন এখানে ট্রাইবেল মিনিস্টার আছেন, ওনার মস্তিষ্ক প্রসূত পুনপুনিয়া স্কিম, ওয়াকপুনিয়া স্কিম, জনজাতিদের উন্নয়নের জন্য সেই স্কিমগুলো উনি করেছেন। আমি এখানে বিশদভাবে কথা বলবো না কারণ সময় খুব কম। এখানে কিছু সদস্যদের আলোচনা, স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য অর্থ রাশি প্রদানের বিষয়টি এখানে উঠে এসেছে। এখানে আমি উল্লেখ করতে চাই, প্রতি বছর স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য আমি আপনাদের আপনারা বারবার এখানে মাননীয় অপোজিশন লিডার বলছেন, আমি সম্মান করি, আমি আবার ওনার অবগতির জন্য জানাচ্ছি যে ডাইরেক্ট ফান্ড এবং আদার এক্সপেন্ডিচার যেটা আমরা এখানে আপনাদের জন্য করেছি সেটা হচ্ছে 537.25, কালকে আপনি এটা বলেছেন ডাইরেক্ট। আর আমাদের যে 49টা দপ্তর আছে এই ডিসি এলাকার কত টাকা এখানে বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য খরচ করেছে? 4401.04, অর্থাৎ
দি পোস্ট অফ চিফ মিনিস্টার, এটার উপরে কিন্তু কোনো রাজ্য সরকারের মন্ত্রিসভায় আর কোনো পোস্ট নেই। আমরা বিরোধী বলে আমরা ওনাকে বিশ্বাস করবো এটাও 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকার যদি কাজ হয়ে থাকে এডিসিতে in the last financial year or maybe in the last 2 financial years, আমরা এটা মানব না। আমি ছিলাম সেখানে। এই সত্যতা বের করার জন্য একটা কমিটি গঠন হোক। I am challenging honorable CM on this issue যে 4,000 কোটি টাকা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে খরচ হবে। আমরা কি এত বোকা নাকি? আমরা পারি না, যাই না, করতে যাই না। প্লিজ গিভ অথেন্টিক ইনফরমেশন, আর না হয় একটা কমিটি গঠন করুন। লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট দি ট্রুথ, আদারওয়াইজ প্লিজ ডোন্ট গিভ সাচ ইনফরমেশন ইন দি হাউস। দ্যাটস ইট। ভবিষ্যৎ থেকে ট্রাইবাল সাপ্লাইন এত বাজেটই হবে না, বাজেটই হবে না। অলরেডি টাকা ট্রাইবাল সাপ্লাইন এন্ড এসসি সাপ্লাইন টাকা রাখতেই হবে। শুনুন, আমাদের বাজেট পাস হবে না। সি আই টেল ইউ, রাজ্য সরকারের মাধ্যমে এডিসি এলাকায় কি আপনি খরচ করবেন, এটাকে এডিসির হাতে দিয়ে দেওয়া হয়েছে। প্লিজ ডোন্ট টেল লাইক দ্যাট। আপনারা বলুন, আমি গতকাল যে কথা বলেছি, আমি বলেননি, এ কথা উনি বলেননি। মাননীয় বিরোধী দল নেতা, আপনি বোধহয় বুঝতে একটু অসুবিধা হয়েছে। আমি আপনাকে এখানে যা লেখা আছে 100% সত্য, আর আমরা সত্য ছাড়া মিথ্যা বলি না। এটা আমাদের কি প্রিন্সিপাল, ইট ইজ নট আওয়ার বিজনেস। আমি আবার বলছি, আপনি একটু শুনুন, ধৈর্য ধরে, পরে আপনি কথা বলতে পারবেন। আমি এখানে উল্লেখ করতে চাই, প্রতি বছর বারবার, কারণ এই কথাটা বারবার আমরা কানে শুনি যে ডিপ্রাইভেশন, এর জন্য এই সদনের মধ্যে এটা বলা খুব প্রয়োজন। এর জন্য আজকে এটা বলছি কি, যে প্রতি বছর স্বশাসিত জেলা পরিষদের উন্নয়নের জন্য প্রায় 5,000 কোটি টাকার মতো খরচ হয়ে থাকে। কিভাবে? 2021-22 এবং 2022-23 অর্থ বছরে অর্থরাশির যোগান দেখলেই তা স্পষ্ট। আমি বলছি টোটাল ডাইরেক্ট পেলেই কি খরচ হয়, ডাইরেক্ট পেলেই কি টাকা, ইনডাইরেক্ট তো আছে ব্যবস্থা। 49টা দপ্তর আছে এডিসির উন্নয়নের জন্য। 2021-22 অর্থ বছরে রাজ্য সরকারের অর্থ দপ্তর স্বশাসিত জেলা পরিষদকে 537 কোটি 25 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে এবার শুনুন, রাজ্য সরকারের 49টি দপ্তর স্বশাসিত জেলা পরিষদ এলাকায় নাগরিকদের সার্বিক উন্নয়নের জন্য 4,401 টাকার উপর খরচা করা হয়েছিল। আমি সেটা বলছি, আমি টাকা নিলেই আমি টাকা খরচা করবো। এই সমস্ত ডিপার্টমেন্টে, সমস্ত ইউনিট ডকুমেন্টে। শুনুন, আরেকটু ধৈর্য ধরে শুনুন। ভগবান আমাদের দুটো কান দিয়েছে বেশি শোনার জন্য, মুখ দিয়েছে একটা। দুটো কান বেশি শুনি, ধৈর্য ধরো। এছাড়া 2022-23 অর্থ বছরেও প্রায় 543 কোটি টাকা সরাসরি অর্থ দপ্তর থেকে স্বশাসিত জেলা পরিষদকে প্রদান করা হয়েছিল। পাশাপাশি রাজ্য সরকারের 49টি দপ্তর, আবার বলছি, 4,404 কোটি টাকা খরচ করেছে, যা মাননীয় রাজ্যপালের ভাষণে 68 নম্বর প্যারাতে উল্লেখ করা। এটাকে বলে সবকা সাথ, সবকা বিকাশ আর বিশ্বাস, একটা প্রয়াস। চলবে, চলছে, চলবে, হবে, আরো অনেক কিছু হবে। এবং সেটা আমাদের সরকারের জনজাতিদের উন্নয়নে সামিল হবে। আমি বলে দিচ্ছি, আমরা চাই যে জাতি জনজাতি সবাই মিলে আমরা এগিয়ে চলি, একটি প্রসেস করতে পারবো। আপনার অবগতির জন্য, আপনাদের অবগতির জন্য
স্পিকার মহোদয়, আমি আপনার মাধ্যমে সবার অবগতির জন্য আমি জানাচ্ছি যে জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিশ্ব ব্যাংক 1400 কোটি টাকা বিভিন্ন প্রকল্প রূপায়ণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে জীবন জীবিকার উন্নয়নের জন্য 400 কোটি টাকা, শিক্ষাক্ষেত্রে 350 কোটি টাকা, সড়ক যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে 500 কোটি টাকা, তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়ন, পরিষেবা এবং অর্থনৈতিক বিকাশের জন্য 150 কোটি টাকা ব্যয় করা হবে। অধ্যক্ষ মহোদয়, এই প্রকল্পে রাজ্যের বিশেষ সাফল্য হচ্ছে যে অন্যান্য রাজ্যে এই প্রকল্প শুরু হওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 বছর লাগে, কিন্তু আমাদের রাজ্যে 1.5 বছর সময়ের মধ্যে এই কাজ শুরু হবে বলে আশা করছে। আগামী জুলাই মাস থেকে এই সব প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের এই প্রকল্পসমূহ বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এটাকে বলে সবকা সাথ সবকা বিকাশ। স্বাস্থ্য ক্ষেত্রে এটা তো আমারই দপ্তর, অলরেডি কথাবার্তা হয়েছে এই বিষয়ে, আমি আর বিশেষ এটার মধ্যে কিছু বলবো না। তবে একটা জিনিস, কয়েকটা পয়েন্ট এর আগেও আলোচনা হয়েছে। আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন, এমবিবিএস ডাক্তারবাবুরা, আপনারা শুনে খুশি হবেন যে 22 বছর ধরে ওনাদের প্রমোশন হয় না। আমাদের এই সরকার আসার পর ওনাদেরকে 22 বছর পর আমরা প্রমোশন দিয়েছি। বাবা তার সন্তান, বাবা তার ছেলে, বাবা বা মেয়ে একই গ্রেডে অ্যাপ্লাই করেছিল, সেই জায়গায় আমরা প্রমোশন দিয়েছি এত বছর পর। ভাবা যায় কোনদিন? এই সরকার তাদের বুকটা একদম চওড়া, যা করবে সামনাসামনি করবে, যা করবে না করবে হবে না। শুনে আপনারা খুশি হবেন, এতদিন ধরে অ্যামেন্ডমেন্টের নামে নানা রকম কথাবার্তা হয়েছে, ডাক্তার নাই ডাক্তার নাই। বিভিন্ন আমাদের বিধানসভার সদস্যরা বলেছেন বিভিন্ন জায়গায় ডাক্তারের অভাব। প্রিভিয়াস র্যাঙ্ক কত ছিল? আমরা অ্যামেন্ডমেন্ট করেছি 1480। এর প্রেজেন্ট কত? 2170। টোটাল ইনক্রিজ কত হলো তাহলে? 690। স্পেশালিস্ট আমরা 1039 জনকে নিয়েছি। জিডিএমও 1131 জনকে নিয়েছি। আমরা সুপার স্পেশালিস্ট সাব ক্যাডার 88 এর ব্যবস্থা করেছি, যাতে ওনারা ওখানে, কারণ বহু সুপার স্পেশালিস্ট আছেন যারা ত্রিপুরাতে সেই সুযোগ ছিল না, ত্রিপুরা হিসাবে তারা বাইরে চলে যেত, তাদেরকে সেই সম্মান দেওয়া হতো না। কিন্তু আমাদের এই সরকার, আমাদের এই স্বাস্থ্য দপ্তর এসে ওনাদের এইবার এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সাব ক্যাডার করা হয়েছে, যাতে ওনাদের সেই সম্মান পাওয়া যায়। স্পেশালিস্ট সাব ক্যাডার 951 জন। পিজি সিট ছিল, সেটা ইনক্রিজ হয়েছে। 54 ছিল, সেটা ইনক্রিজ করে 79। আমাদের পিজি বিভিন্ন জায়গায়, সব জায়গার থেকে বলে যে আমার ডিস্ট্রিক্টে আমাদের সেই স্পেশালিস্ট নেই। সেখানে আমরা আমাদের এই গভর্নমেন্টে এজিএমসির মধ্যে 54 থেকে 79 আমরা ইনক্রিজ করেছি। আন্ডার গ্রাজুয়েট সিট মাত্র 100টা ছিল, সেটাকে আমরা 125টা করেছি। তো সেইভাবে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা উন্নয়ন চারিদিকে আমরা চেষ্টা করছি, সবার কাছে যেন সেই স্বাস্থ্য আমরা মানুষের কাছে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। বন্ধুগণ, এখানে আমি আমাদের স্পিকার মহোদয়ের মাধ্যমে আমি কয়েকটা, এখানে আইন শৃঙ্খলার কথা বলা হয়েছে, যে এখানে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই। হসপিটালে ল্যাপ্রোস্কোপি অপারেশন শুরু করার উদ্যোগ নেওয়ার জন্য। আচ্ছা, আইন শৃঙ্খলার কথা বলা, আমাদের মাননীয় মন্ত্রী রতননাথ মহোদয় কালকে আগের কথাগুলো বলেছে, যদিও বিরোধীরা বারবার বলছেন যে এগুলো বাদ দিন বাদ দিন। এটা কি হয়? অতীত বাদ দিয়ে বর্তমান কি কোনদিন সম্ভব? আমি বর্তমানের কথা কয়েকটা এখানে পেপার কাটিং আপনাদের বলছি।
দৃশ্যমুখে সমর্থিতে সিপিএম তাণ্ডব। আমিও প্রথমটার মতোই করে ফেলে দিই। মথার তাণ্ডব, রানীর বাজার, জিরানিয়া ছড়াচ্ছে প্রভাব আতঙ্ক। পত্রিকা ত্রিপুরা দর্পণে সে একই অগ্নিসংযোগ। চরিলামে বিভিন্ন এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, উচ্চতি। কাঞ্চনমালা বাজারে বিজেপি নির্বাচনী অফিসে হামলা, অভিযোগ গেল থানায়। সুনামুড়ায় রাজনৈতিক সন্ত্রাস, গুরুতর জখম বিজেপির কার্যকর্তা। আমি নিজে গেছি, আমার ফটো আছে। ত্রিপুরা মথা ও সিপিএম কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে ও খোঁজ খবর নিতে জীবিত ডাক্তার মানিক শাহ। খোয়াইও সেই, আর কত বলবো, এইরকম অসংখ্য আছে। ইন্দ্রনগরে বিজেপির অফিসে ভাঙচুর, বোমাবাজি, প্রতিবাদে রাস্তা অবরোধ। তাহলে ত্রিপুরার ইতিহাসে আমি একটা কথা বলতে আমার দ্বিধা নেই, যে আমরা বারবার বলেছি যে এইবারের নির্বাচন কোনো অবস্থায় কোনো সন্ত্রাস যেন না হয়। আপনারা দেখেছেন বারবার আমরা সবার কাছে, আমাদের পার্টির যারা ছিল তাদের কাছে আবেদন করেছি, আমাদের যারা এমএলএরা ছিলেন বা আমাদের যারা লিডাররা ছিলেন তাদের কাছেও আমরা আবেদন করেছি। ত্রিপুরায় যে ইতিহাস হয়েছে, এইবার কোনো জায়গার মধ্যে যে ইলেকশন হয়েছে 16 তারিখ, কোনো জায়গায় কোনো সন্ত্রাসে কোনো রকম যে ছাপ্পা ভোটের কথা প্রায় এসে বলা হতো, সাইন্টিফিক রেগিং, খুব সুন্দর ওয়ার্ড, কিন্তু পৃথিবীর কোথাও নেই। সাইন্টিফিক রেগিং এর কথা বলা হতো, কোথাও হয়নি। বা 2 তারিখ রেজাল্ট বেরোলো, তখনও কিন্তু কোনো জায়গার মধ্যে ত্রিপুরার ইতিহাস যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা এর সাথে যুক্ত ছিল, আধিকারিকরা, নির্বাচন কমিশন, ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই। অথচ এই ইলেকশনের মাঝখানে ওনারা বারবার কি বলেছেন, আর মাত্র 5 দিন, আর মাত্র 4 দিন, বলতে বলতে 3 দিন, এরপরে কি চলে আসলো মিনিটে, মিনিটের পর সেকেন্ড। কিন্তু তারপর কি হলো, ওই যেহেতু আসতে পারিনি, তাহলে একমাত্র আমাদের হাতিয়ার হচ্ছে ল অ্যান্ড অর্ডার। এখানে ডিটোরিয়েশন দেখাতে হবে, প্ল্যান করে করা হয়েছে এগুলো। এখন বলছে এখানে আইন শৃঙ্খলা নেই, বারবার বলা হচ্ছে আইন শৃঙ্খলা এখানে নেই। বন্ধুগণ, আমি বন্ধুগণ বলছি, কিন্তু আমি এখানে মাননীয় স্পিকার মহোদয়কে আমি বলবো যে আইন শৃঙ্খলার বিষয়ে বারবার এখানে সবাই উঠিয়েছে যে 18/1/2023 থেকে 22/3/2023 পর্যন্ত পুলিশ কি কি করেছে। টোটাল নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড 254, টোটাল নাম্বার অফ অ্যারেস্ট ইন কেস কানেকশন 235, টোটাল নোটিশ ইস্যুড 995, টোটাল অ্যাকশন টেকেন 1230, টোটাল নাম্বার প্রিভেন্টিভ অ্যারেস্ট 14,240, 14,240। আমি এটা ব্যাকআপ দেখাচ্ছি, আবার ব্যাকআপও দেখাচ্ছি আমি। 18/1/2023 থেকে 15/2/2023 টোটাল নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড 182, টোটাল নাম্বার অফ অ্যারেস্ট ইন কেস কানেকশন 189, টোটাল নোটিশ ইস্যুড 839, টোটাল অ্যাকশন টেকেন 1028, টোটাল নাম্বার অফ প্রিভেন্টিভ অ্যারেস্ট 7,153। 16/2/2023 থেকে 2/3/2023 পর্যন্ত এখানে টোটাল নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড 57, টোটাল নাম্বার অফ অ্যারেস্ট ইন কেস কানেকশন 39, নোটিশ ইস্যুড 145, টোটাল অ্যাকশন টেকেন 184, টোটাল নাম্বার অফ প্রিভেন্টিভ অ্যারেস্ট 2,644। এইভাবে পুলিশ কাজ করেছে। ত্রিপুরার ইতিহাসে এইভাবে ইলেকশন আর কোনোদিন হয়নি। ইতিহাস রচনা করেছে, সারা জীবন মানুষ মনে রাখবে। আগে খালি সাইলেন্ট বাজত, নির্বাচনোত্তর সন্ত্রাস,
খালি আমরা দেখতাম অ্যাম্বুলেন্স, এই সমস্ত অ্যাম্বুলেন্স যাচ্ছে একদিকে আর ফায়ার ব্রিগেডও যাচ্ছে একসাথে, এগুলো আমরা দেখেছি। কিন্তু এইবার তো এটা হয়নি। কোন রকম কোন জায়গার মধ্যে সবাই ভয় পাচ্ছিল কি হবে, সেই জায়গায় এবার যে একটা সুন্দর এক বাতাবরণের মধ্যে একটা ইলেকশন হলো এবং তার রেজাল্ট বেরোলো, এবং রেজাল্ট বেরোবার পর আমরা এখানে সবাই এসেছি, সেটাকে সাবাসী দেওয়া উচিত। কিন্তু আমরা বারবার এখানে নির্বাচন তো আর তো কোনো ইস্যু নেই, আর কোনো ইস্যু নেই, নির্বাচন তো সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, কোনো অ্যাকশনই নেওয়া হচ্ছে না বলছে। আমি তো এখানে সমস্ত দিলাম সমস্ত তথ্য, এবং সত্যিকারের অর্থে আমাদের মহামান্য রাজ্যপাল বলেছেন যে শান্তি এবং সম্প্রীতির মাধ্যমে যেভাবে এবার ইলেকশন এখানে হলো, সত্যিই উনি এর জন্য আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এখানে মাননীয় স্পিকার মহোদয়, ত্রিপুরার উন্নয়ন ও সাফল্যের প্রতিবেদন যদি আমি পুরোটা দিয়ে এখানে শেষ হবে না, তবু আমি কয়েকটা বলবো। যে সামাজিক ভাতা এই বছরে 1000 টাকা থেকে বাড়িয়ে আমরা 2000 টাকা করেছি। কতজন উপকৃত হয়েছে? 3,81,000 জন। 3,81,000 জন। প্রধানমন্ত্রী মুদ্রা প্রকল্পের অধীনে 2019 থেকে 2021 পর্যন্ত 10,81,256 জনের অ্যাকাউন্টে 6,041.73 কোটি টাকা জমা করেছে। নির্মাণ শ্রমিকদের মজুরি 2018 সালে 220 টাকা থেকে বাড়িয়ে 2022 সালে 340 টাকা করা হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের রাজ্যের 25 লক্ষেরও বেশি জনগণকে 2 টাকা কেজি করে চাল প্রতি মাসে দেওয়া হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোভিডের সময় তো আপনারা জানি যে কি অবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিভাবে বাঁচিয়েছেন। সেই কোভিড অতিমারির সময়ে কঠিন আর্থিক পরিস্থিতির কারণে 6,19,000 পরিবারকে বিনামূল্যে রেশন প্রদান করা হয়েছে। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত প্রি মেট্রিক স্কলারশিপে 84,000-এর উপর তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের মোট 3,60,00,000 টাকা প্রদান করা হয়েছে। আমি পুরো ডিটেলস এখানে আর বলতে চাই না, এখানে অলরেডি গতকালও এখানে এই বিষয়ে কথা বলেছেন। আমি খালি কয়েকটা বিষয় আরো বলবো যে শিক্ষা, গুণগত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে রাজ্যে জানুয়ারি 2022 মিশন 100 বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে 1,20,000 ছাত্রছাত্রীদের জন্য 500 কোটি টাকা ব্যয় হয়েছে। রাজ্য সরকার প্রাথমিক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের পড়ার ক্ষমতা বৃদ্ধির জন্য নতুন দিশা প্রকল্প চালু করার ফলে ছাত্রছাত্রীদের পড়ার ক্ষমতা 42.5% বৃদ্ধি পেয়ে 88% হয়েছে। গুণগত শিক্ষা প্রসারে রাজ্যে জাতীয় আইন কলেজ, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা চালু করা হয়েছে। রাজ্য সরকার 3টি করে সরকারি ডিগ্রি কলেজ চালু করেছে এবং পিপিপি মডেলে 2টি কলেজ স্থাপন করেছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণের সুযোগ সুবিধা সম্পন্ন ট্রিপল আইটি স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায় 2020 সাল থেকে এখন পর্যন্ত 27,000-এর উপর যুবক যুবতীদের স্মার্টফোন প্রদান করা হয়েছে। এতে ব্যয় হয়েছে কত? 13,80,00,000 টাকা। কর্মসংস্থান সৃষ্টি সহ স্টার্ট আপ কালচার প্রসারে রাজ্য সরকার 2022 সালে 50 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি করেছে। শুধু তাই নয়, রাজ্য সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পে 6,50,00,000 বিষয়ে আমি আমাদের পূর্বতন যিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন ওনার কল্যাণ বিষয়ে গতকাল আলোচনা হয়েছে। আমি আর এই বিষয়ে বিস্তারিত বলতে চাইছি না। স্বাস্থ্যের বিষয়েও কথা হয়েছে। মহিলা এবং শিশু কল্যাণ, সরকারি চাকরি বিভিন্ন পদে ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ আমরা করেছি ত্রিপুরা সরকার। 2018 সালে 4,100 স্বসহায়ক গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেয়ে গতকাল এই নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন 2022 সালে 39,672টি স্বসহায়ক গোষ্ঠী হয়েছে। এতে সারা রাজ্যের 3,54,000 মহিলা উপকৃত হয়েছে। 26,558টির বেশি
স্বসহায়ক দলকে 237.86 কোটি টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড প্রদান করা হয়েছে এবং 18,448টির বেশি স্বসহায়ক দলকে 21.13 কোটি টাকার রিভলভিং ফান্ড দেওয়া হয়েছে। ত্রিপুরায় মহিলাদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে রাজ্যের সরকারি কলেজগুলোতে ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 2018 থেকে 2020 সালের মধ্যে নবম শ্রেণীর মোট 54,636 জন ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়েছে। জননী শিক্ষা সুরক্ষা কর্মসূচিতে 1.9 লক্ষেরও বেশি গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুবিধা প্রদান করা হয়েছে। নিয়মিত টিকাকরণ কর্মসূচিতে রাজ্য সরকার 2.31 লক্ষেরও বেশি গর্ভবতী মায়েদের এবং 2.22 লক্ষ শিশুকে টিকাকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 1 লক্ষেরও বেশি গর্ভবতী এবং স্তনপ্রদায়ী মায়েদের 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ 2,57,000 বেশি ঘরের অনুমোদন দেওয়া হয়েছে এবং 2 লক্ষেরও বেশি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 87,217টি ঘর অনুমোদিত হয়েছে এবং 54,000 ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 608 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে। ত্রিপুরায় জল জীবন মিশনে 3,93,000 পরিবারকে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে এবং এখনো দেওয়া হচ্ছে। সৌভাগ্য এবং দীনদয়াল উপাধ্যায় আরো বেড়েছে। সৌভাগ্য এবং দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনায় 2,18,000 বেশি পরিবারে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। 690 কোটিরও বেশি টাকা ব্যয় হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের বিষয়ে আমি দু একটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। ত্রিপুরায় প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন কর্মসূচিতে 2018-19 থেকে 2020-21 পর্যন্ত 34,528 জন উপকৃত হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগের জন্য আকর্ষিত করতে ডেস্টিনেশন ত্রিপুরা ইনভেস্টমেন্ট সামিট 2021 সালে আয়োজন করা হয়। 2,868 কোটি টাকার মোট 81টি মৌ এই সামিটে স্বাক্ষরিত হয় এবং সেইভাবে ওনারা এখানে এসেছেন এবং কাজও শুরু করেছেন। 2018-2022 এই সময়কালে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় 158% বৃদ্ধি পেয়েছে। বেসরকারি বিনিয়োগকারীদের রপ্তানি বাণিজ্যে আকৃষ্ট করতে সাবরুমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে। এতে প্রায় 5,000 কর্মসংস্থান সৃষ্টি হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় রাজ্যপাল মহোদয় যে 24 তারিখ যে ওনার যে এখানে ভাষণ এখানে রেখেছেন, আমি সেই ভাষণকে পুরোপুরি সমর্থন করি এবং উনি যে দিশা আমাদের দেখিয়েছেন সেটাকে আমরা পাথেয় করে আগামী দিনে সরকার চলবে এবং যে সংশোধনীর বিষয়ে অ্যামেন্ডমেন্টের বিষয়ে বিরোধী দলের থেকে দেওয়া হয়েছে সেটাকে আমরা সমর্থন করি না। নমস্কার। গত 24শে মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল মহোদয় এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার উপর আনিত ধন্যবাদ সূচক প্রস্তাব আলোচনা। মাননীয় সদস্যগণ, আলোচনার উপর সমস্ত এখন আমি প্রথমে ধন্যবাদ সূচক প্রস্তাবের আনিত সংশোধন প্রস্তাবগুলি লিখিত করে দেব। সংশোধনী প্রস্তাব সময় এনেছেন মাননীয় সদস্য সর্বশ্রী ইসলামউদ্দিন, নির্মল বিশ্বাস, শ্যামল চক্রবর্তী, শৈলেন্দ্র চন্দ্র নাথ, দীপঙ্কর সেন, গোপাল চন্দ্র রায়, জিতেন্দ্র চৌধুরী এবং অনিমেষ দেববর্মা মহোদয়গণ। যারা এই সংশোধনী প্রস্তাবগুলির পক্ষে আছেন তারা হাত, যারা এই সংশোধনী প্রস্তাবগুলির বিপক্ষে আছেন তারা না বলে। আমি মনে করি যারা না বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ, অত ঠিক আছে, সর্বসম্মতি ক্রমে সংশোধনী প্রস্তাবগুলি সভা বাতিল হয়ে যাবে।
মাননীয় সদস্যগণ, এখন আমি মাননীয় পরিষদের মন্ত্রী শ্রী রতনলাল কর্তৃক আনিত এবং মাননীয় সদস্য তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারা কর্তৃক সমর্থিত ধন্যবাদ প্রার্থী ভোটে দিচ্ছি। ধন্যবাদ শুনে প্রত্যাশা হল নিম্নলিখিত মর্মে ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সভার কৃতজ্ঞ ব্যক্ত করা হোক যে 24শে মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভার সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। যারা প্রস্তাবের পক্ষে কিন্তু না বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন, তো যারা না বলেননি তারা হা বলেছেন। সংখ্যাগরিষ্ঠ যেহেতু না বলার কেউ নেই, তাহলে সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। সভার পরবর্তী কার্যসূচি হল 2022-23 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি উপস্থাপন, আলোচনা এবং এগুলোর উপর ভোট গ্রহণ। আজকের কর্মসূচিতে মোট 51টি অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি রয়েছে। এখন ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপরে আলোচনা আরম্ভ হবে এবং আলোচনা শেষে ভোট গ্রহণ করা হবে। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচির সাথে আলোচ্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীদের নাম আপনারা পেয়েছেন। কার্যসূচির অন্তর্ভুক্ত সমস্ত অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলি একত্রে সভায় উত্থাপিত হয়েছে বলে গণ্য করা হলো। এখন অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপর আলোচনা হবে। যদি কেউ আলোচনা করেন, আলোচনা শেষে আমি ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। আমরাও আলোচনা করব, নাম পাঠাবো। কার্ড মোশন যারা এনেছেন ওনারা কথা বলবেন। না না, কার্ড মোশন যারা এনেছেন ওনারাই কথা বলবেন, আর যারা কার্ড মোশনকে সমর্থন করবেন ওনারা বলতে পারবেন না। একটা সাধারণত সাপ্লিমেন্টারি গ্র্যান্টসে বিরাট সুযোগ নেই। কার্ড মোশন আনলে ভেন্টিলেট করা হয়। আপনারা কার্ড মোশন যদি মনে করে কেউ এনেছে বক্তব্য রাখবে না, অসুবিধা নেই, অন্যরাও করতে পারে। সংখ্যা বেশি বাড়ানোর দরকার নেই বলছি, কার্ড মোশনের সুযোগ দেওয়া। সো আমি বলছি যে একটা টাইম অ্যালট করে দিই, যে হয় আমাদের তো ট্রেজারি ব্যাংক কি করবে, শুধু মিনিস্টারটা করবে, যেহেতু কার্ড মোশন পার্টিকুলার ডিপার্টমেন্টের নির্দেশ, ওনাকে বলতেই হবে। সো আমাদের মেম্বারদের কোনো ঠিক আছে, আমরা নাম দেব, আপনাদেরটা দেব। আপনারা নাম দেবার পূর্বে যিনি প্রথম বলবেন, বলা শুরু করে কাগজের নামটা পাঠিয়ে তাহলে সময়টা আপনি যে করে আপনি শুরু করুন। আর যারা আমাদের পক্ষ থেকে মাননীয় সদস্য চিত্তরঞ্জন দেববর্মা বলুন, এবার নামগুলো পাঠান। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কার্ড মোশনকে যিনি মুভ করেছেন, লেট হিম স্পিক ফার্স্ট, ফলোড বাই হিজ সাপোর্ট আদার্স মেম্বার। ওকে, উনি আগে বলো, তারপর যাকে সাপোর্ট করবেন তারপর সাপোর্ট করে উনি একজন বক্তব্য রাখবেন। নো প্রবলেম, থ্যাংক ইউ, নো প্রবলেম। মাননীয় অধ্যক্ষ মহোদয়, থ্যাংক ইউ সো মাচ for giving the opportunity to talk of the card motion. Card motion, Anna, I know for sure, আমার বক্তব্যের পরেই বাজেট 500 টাকা বা 100 টাকা কমে যাবে, it does not happen like that, but এটা একটা সুযোগ। এই বাজেটের মধ্যে আমাদের বিরোধী বেঞ্চের পক্ষ থেকে where are the gaps of the government, যে জায়গাটায় গভর্নমেন্ট গিয়ে কাজ করতে পারবে, এটা একটা কথা বলার সুযোগ। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ওনার বক্তব্যের শুরুতেই বলেছেন যে, আমি জানি না কেন বলেছেন, আমাকে লক্ষ্য করে উনি বলেছেন যে আমি ওনাকে চিনি, ওনাকে চিনি। আসলে যাকে চিনি তো বলবো, আই ডোন্ট নো তাতে ওনার অসুবিধে হয়েছে কিনা। চিনি না, আসলে আমি তো বলি নাই কোনোদিন ওনাদের চিনি, বাট টু দোজ পিপল whom I know, আমি জানি, এটাই বললেন।
and I'm sure he does not have any problem with that. Maybe he wanted to hint something else. আমি জানি না এটা কিসের ইঙ্গিত। সন্ত্রাসের কথা আমি just I speak 2 minutes other than the কাকপোষ। অনিমেষ বাবু, আপনি কিন্তু বহুত পুরনো মেম্বার। সাপ্লিমেন্টারি গ্র্যান্টসে জেনারেল ডিসকাশন দেখুন 165 দেখবেন। The debate on the supplementary grants shall be confined to its items and no discussion shall be raised on the original grants. The policy underlying them saving so far as it may be necessary to explain or illustrate the items under discussion. সাপ্লিমেন্টারিতে কিন্তু অন্যান্য বাজেট অধিবেশনের মতো জেনারেল ডিসকাশন করতে পারবেন না, যেটা গভর্নর ভাষণে করতে পেরেছে। এটা একদম পার্টি দেখবেন, আমি দেখতে না আপনার এটা আপনি এনেছেন দেখেটা বলছি। I'm sure মাননীয় মন্ত্রী মহোদয় শুনেছেন। উইথ দি পারমিশন অফ দি চেয়ার আমি বলেছি যে এখান থেকে সরে গিয়ে ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন। Why? Because this is very important. কাঠভূষণের everything comes into motion. আমাদের প্রতিটি বাজেট, পুলিশকে নিয়ে আপনারা বাজেট করেছেন, সন্ত্রাস দমন কে করবে, কে যাবে, এভরিথিং ইজ লিঙ্কড। তবে সে যাই হোক, সন্ত্রাসকে নিয়ে আমরা কালকেও বলেছি যে we are also against that. ইতিহাসের কথা উনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছে। মাদক বাড়িতে কেন গুলিকাণ্ড হলো, এটার কিন্তু উত্তর আমরা পেলাম, এটাও একটা ইতিহাসে থাকবে। That's it. আমি আমার কাঠভূষণে ডিমান্ড নাম্বার 32 হেড অফ অ্যাকাউন্ট 4225 এখানে প্রিমিটিভ গ্রুপ ট্রাইব কে নিয়ে কিছু কথা বলতে চাইব। প্রিমিটিভ গ্রুপ কারা? হু আর দি প্রিমিটিভ গ্রুপ? যারা এই রাজ্যে পাহাড়ি এলাকায় বসবাস করছেন, আধুনিক যুগ থেকে অনেক দূরে এখনো যারা আছেন, probably the definition of primitive group applies for them. তবে এটা আমাদের এই হাউসের প্রতিটি সদস্যই জানেন যে ত্রিপুরা রাজ্যে যাদেরকে আমরা প্রিমিটিভ বলছি, ইনফ্যাক্ট দিস আর দি পিপল, আপনি আমি আমাদের অনেক আগে they started living in this state, এবং এই প্রিমিটিভ গ্রুপদের জন্য কোটি কোটি টাকা যা বাজেট এসছে, এই বাজেট কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে I have seen in some of the places. এডিসি তে যখন কাজ করার সুযোগ পেয়েছি, I have gone to those villages যেখানটায় আমাদের প্রিমিটিভ গ্রুপ ট্রাইব, মানে রিয়াংদেরকে প্রিমিটিভ গ্রুপ ট্রাইব বলে থাকে। সেখানে গিয়ে দেখলাম পানীয় জলের ব্যবস্থা করার জন্য রিং ওয়েল খনন হয়েছে, and that রিং ওয়েল খনন করার কাজ 2 বছর আগেই শেষ করেছে। But because of the electricity connection, সেখানে মোটরটাকে চালু করতে পারছে না, and it was lying for 2 years just like that. অনেক জায়গায়, যেমন আমি আমবাসা এলাকার কথাই বলছি, মালিরায়, রামগুনা ইত্যাদি এলাকায় যারা প্রিমিটিভ গ্রুপ ট্রাইবের লোক থাকেন, সেখানে বাঁশের পাতা দিয়ে এরা বাড়ি করে সেখানে এখনো বসবাস করছে। I would request দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী একটা টিম নিয়ে সেই সমস্ত গ্রামে যান, দেখুন হাউ দে আর লিভিং। তাদের বাড়ি নেই, কিছু নেই, বৃষ্টির দিনে সেখানে থাকতে পারছে না। এই সমস্ত লোকের জন্য যে কোটি কোটি টাকা বাজেট আসছে, যদি তাদেরকে আমরা ঘর দিতে না পারি, পানীয় জলের যদি ব্যবস্থা করে দিতে না পারি,
তাহলে এই টাকা আনার অর্থটা জাস্ট টু ভেন্টিলেট দিস প্রবলেমস আমি আমার কাঠভূষণটা এনেছি। এবং 25 বছর এবং তার আগের 10 বছর যারা শাসন করেছেন ওনাদের সময় থেকেই সেটা শুরু হয়েছে। কখনো কিন্তু প্রিমিটিভ গ্রুপ ট্রাইবদের জন্য কোনো তেমন কিছু কাজ হয়েছে। মনিন্দর রিয়াং মহোদয় মন্ত্রী ছিলেন, বহু বছর ধরে এই পিজিপি দপ্তর ছিল প্রথম প্রিমিটিভ গ্রুপ প্রোগ্রাম, সেখান থেকে একটা প্রিমিটিভ গ্রুপ ট্রাইব হয়েছে। অনেক বছর মনিন্দ্রবাবু সেই দপ্তরের মন্ত্রী ছিলেন এবং উনি নিজেই বলেছেন আমাকে প্রিমিটিভ গ্রুপ বিজেপি ছিল, বিজেপির টাকা তৎকালীন আমি জানি না, উনি নিজে বলেছেন আমাকে ওই দপ্তরের টাকাকে ডাইভার্ট করে অন্যত্র খরচ হতো। আই এম শিওর দি প্রগ্রেসিভ গভর্নমেন্ট, বিজেপি এবং আইপিএফটির যে প্রগ্রেসিভ গভর্নমেন্ট, উদার মানসিকতা নিয়ে আপনারা কাজ করছেন, I am sure you will give real attention for these people. এবং এই যে টাকা আপনারা চেয়েছেন around 14 crore supplementary demand, bring it, use for them. এরা 70 বছর ধরে যদি এই লোকগুলো প্রিমিটিভলি থেকে যায় তাহলে ডারউইনের ফর্মুলা কোনোদিন আর প্রমাণ হবে না। বানর থেকে যে মানুষ হয়েছে, বানর কবে যে মানুষ হবে এটা আর প্রমাণ করা যাবে না। প্রিমিটিভ গ্রুপকে আর্থিক সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে কাজটা করতে চেষ্টা করছে, হোয়াট ইজ দি এইম? এইম ইজ এই লোকগুলো যেন আধুনিক সমাজে বসবাস করতে পারে, তার জন্যই এই টাকাগুলো খরচ হচ্ছে। And will bring the attention of the government যে তাদের যে সমস্ত এলাকায় জাম্পুই হিসে যান, 18 মুরাই যান, সেই সমস্ত এলাকায় পানীয় জলের সংকটে ভুগছে তারা, স্নানের কোনো জল নেই। এটা আলোচনার বিষয় না, এটা মানবিক দিক থেকে এই সমস্ত জিনিসগুলো যারা দেখা হয়, গভর্নমেন্ট এবং ভারপ্রাপ্ত যিনি মন্ত্রী মহোদয় আছেন ওদের জন্য একটু কাজ করতে। হায়ার এডুকেশনকে নিয়েও একটা কাঠভূষণ এখানে এনেছি। ইট ইজ জাস্ট টু ভেন্টিলেট দি ফিলিংস অফ দি ইউথ ইন দিস স্টেট। আমাদের ত্রিপুরায় মানুষ বলে যে ত্রিপুরাতে কি কি শিল্প কারখানা তৈরি করা যায়, যদিও আমাদের কাছে we don't have much of input for industrial group, যে অর্থে আমরা ইন্ডাস্ট্রি বলতে জানি অটোমোবাইল কারখানা, কোনো ফ্যাক্টরি বা so many other mechanical based ইন্ডাস্ট্রিকে মানুষ বলে থাকে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। একটা বিল্ডিং তৈরি করাই, একটা মেশিন তৈরি করাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমাদের এই রাজ্যে we can be the educational hub. আমরা এই রাজ্যে পঠন পাঠনের নর্থ ইস্টে সারা ভারতবর্ষের কথা বলছি না। I can tell you this much, the human resource, the quality of people ত্রিপুরায় কি ওয়ানসা কি তিপ্রাস আমাদের মিশ্রিত একটা কালচার ত্রিপুরায় নতুন একটা সংস্কৃতি তৈরি হয়েছে। ট্রাইবেল মানে নাগাল্যান্ডের ট্রাইবেল না, ট্রাইবেল মানে এখানকার ট্রাইবেল না, মিজোরামের ট্রাইবেল না। আই এম নট আন্ডারমাইনিং এনিওয়ান। দিল্লিতে, পুনাতে, চেন্নাইয়ে গিয়ে যখন অন্যান্য স্টেটের তারা ট্রাইবেল এসটি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের সাথে যখন আমরা কথা বলি, দে ফাইন্ড আস লিটল ডিফারেন্ট। ত্রিপুরার যারা শিডিউল ট্রাইব তাদেরকে দেখে তাদের আলাদা মনে হয়। ওয়াই? বিকজ সেখানে ওয়ানসা এবং তিপ্রাসার মধ্যে
মিশ্রিত একটা সংস্কৃতি তৈরি হয়েছে। তিপ্রাসাও ওয়ানসাদের থেকে শিখতে পেরেছে এবং ওয়ানসাও তিপ্রাসাদের থেকে অনেক কিছু শিখেছে, যার কারণে পশ্চিমবঙ্গের বাঙালিরা বলে থাকে যে ত্রিপুরার বাঙালিরা একটু আলাদা। ওয়াই? দিল ফাই শুটকি খাচ্ছে, ওয়াকভান খাচ্ছে, আলাদা ধরনের একটু সাহসী। আমাদের এখানে ত্রিপ্রাসাদের যে ক্যারেক্টার, এটা এখানে ওয়ানসাদের মধ্যে ঢুকে গেছে। এই সংস্কৃতির উপর ভিত্তি করে আমাদের যে হিউম্যান রিসোর্স তৈরি হয়েছে, চেতনা, কম্পিটিটিভ এক্সামে গিয়ে আমি যে সেখানে এক্সামটাকে পাস করব, এই যে চেতনা ত্রিপুরার প্রতিটি মানুষের মধ্যে, সে হতে পারে এসসি, এসটি, জেনারেল ইত্যাদি ক্যাটাগরির লোক, we are now much better than any other northeastern states, এবং এটাকে যদি কাজে লাগানো যায়, আমাদের হাতে ইতিমধ্যে লন্ডনে পড়াশোনা করা, ভারতবর্ষের বহু ভালো ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করার যুবক যুবতীরা রয়েছে। যদি আমরা হায়ার এডুকেশনটাকে এখানে হাফ করা যায়, আমি দেখেছি এটা বিল এখানে আরিয়াভার্ট, if I pronounce correctly, একটা ইউনিভার্সিটি বিল এখানে এনেছে, and I was so happy to see that এত বছর বাদে ত্রিপুরায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে ইন্ট্রোডিউস করার জন্য একটা বিল আনা হবে। যদিও এই বিলটার মধ্যে এক দুটো কথা আমাদের থাকবে, আদারওয়াইজ দি স্পিরিট অফ দিস বিল ইজ এক্সেলেন্ট। এটা যদি হয়, আমার এই রাজ্যের ছেলে মেয়েদের কাজ করার সুযোগ পাবে। সেদিন আমার কোয়ার্টারে এসে মিনিমাম 20 to 30 এগ্রি এমএসসি, এগ্রি বিএসসি, পিএইচডি প্রাপ্ত এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছেন, চাকরি নেই তাদের। বলছে আমাকে, আই ওয়াজ শকড টু হিয়ার দ্যাট 500 জনের উপর শুধু এসসি, এগ্রি বিএসসি, এগ্রি এমএসসি নিয়ে বাড়িতে বসে আছে। একদিকে আনন্দ হচ্ছে যে এসসিরাও শিক্ষিত হয়ে উঠছে, কিন্তু অন্যদিকে যখন কর্মসংস্থানের কথা বলবেন, তখন কিন্তু এদের হাতে কোনো চাকরি নেই। When they were discussing with me, আমাদের কি হবে, আমাদের লাইফে আমরা কি করব, I told them very clearly, for a single government, for no government, it is not possible to employ all the graduates and master degree holders. কখনোই সম্ভব না। The only thing is, সরকারি চাকরি দিয়ে যেখানে আমাদের সম্ভব হচ্ছে না, we can invite more such educational institutions, এখানে তাদের এনে বাদ দিয়ে একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি। And this is why, to bring the attention of the government, I have brought my কাঠমোশন। এবং এখানে আরেকটা কাঠমোশন আমি এনেছি, যে ট্রাইবাল ইউথসদের স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিমান্ড নাম্বার 9405 একটা কাঠমোশন এনেছি। আসলে বেকারের কোনো জাতি নেই, তার কোনো ধর্ম নেই, বেকার বেকার। বেকারদের যে যন্ত্রণা ত্রিপুরায়, we are very small state, এখানে সরকারকে কিছু একটা করতে হবে। I just want to share some of my feelings, যেটা করলে পর I am sure the government also can solve partially the problems of the youths. বম্বেতে যখন ছিলাম তখন দেখেছি বম্বের লোকেরা বম্বেতে চাকরি করেন। আমি যে ফ্ল্যাটটাতে ছিলাম, পার্শ্ববর্তী অনেকগুলো ফ্ল্যাট থেকে একটা পাঞ্জাবি মহিলা ছিল, উনি আমাকে বেটা বেটা বলে আসতেন। আমি ওনাকে কথা বলতে বলতে জানলাম যে আপ ক্যা করতে হো, কোন হ্যাঁ আপকে সাথ। জানলাম ওনার ছেলে বম্বেতে তাদের ভারীঘর সবকিছু, ক্যানাডাতে একটা ড্রাইভিং এর চাকরি করছে। এবং সেইকালে, ইট ইজ ইন দি ইয়ার 1997 এর কথা বলছি, প্রতি মাসে ওই মহিলাটাকে
কানাডা থাকে, ওনার ছেলে মাসে 25,000 টাকা করে পাবে। ইটস আ বিগ মানি এট দ্যাট টাইম। তো যখন খোঁজ খবর নিয়ে দেখলাম বম্বের অনেক লোক দুবাইয়ে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, ইউরোপে যাচ্ছে। কি করে যাচ্ছে? আমি এখান থেকে গেলাম ত্রিপুরা থেকে, তারপর আমি চেষ্টা করেছি যে আমি ইউএসএ যাব, এবং মাই ফার্স্ট ইন্টারভিউ when I appeared in the year 1998, Panasoft Corporation of New Jersey selected me in that company, এবং প্রতি বছর $44,000 কন্ট্রাক্ট ছিল। At that time I have come to know there are some job recruitment agencies in the metro cities. বোম্বেতে আছে, চেন্নাই আছে, দিল্লিতে আছে। এই সমস্ত রিক্রুটমেন্ট এজেন্সি বা কোম্পানিগুলোকে যদি মাননীয় মন্ত্রী মহোদয়দের মধ্যে যারা এই বিষয়ে দেখবেন, ম্যান পাওয়ার প্লেসমেন্ট যে ইস্যুগুলো দেখবেন, যোগাযোগ করে এদেরকে বলা, প্লিজ কাম টু মাই স্টেট, আপনাদের আসা যাওয়া থাকার খরচ আমরা দিয়ে দেব। অনুযায়ী যদি আমরা করে তাদেরকে পাঠানো যায়, আই এম টেলিং ইউ যে কাঠমিদের জন্য যারা কাজের সন্ধানে বাইরে বিভিন্ন রাজ্যে এখন কাজ করছে বা এই রাজ্যে অপেক্ষা করছে, তাদের জন্য কিন্তু এটা সুবিধে হবে। জাস্ট টু ব্রিং দি অ্যাটেনশন অফ দি গভর্নমেন্ট আমি এই কাজ পোষণটাকে আনলাম, এন্ড আই এম শিওর মাননীয় মুখ্যমন্ত্রী এবং যিনি প্লেসমেন্ট এবং সার্ভিসেস এই সেক্টরকে দেখবেন, প্লিজ টেক a big step towards solving this unemployment problem by calling those job recruitment agencies here. It's not a big deal. তারপর এখানে ডিমান্ড নাম্বার 214408, এখানে স্টোরেজ এবং গোডাউন সংক্রান্ত একটা বিষয় নিয়ে আমি কাঠপোষণ এনেছি। স্টোরেজের কথা মাননীয় পূর্বতন কৃষিমন্ত্রী, ওনার সাথে একদিন ওনার চেম্বারে আমার কথা হয়, আমাদের একটা মিটিং হচ্ছিল, and I should thank him. এডিসিতে থাকাকালীন I was also looking after of agriculture department. উনি আমাদের দুটো গোডাউনের এয়ার কন্ডিশন স্টোরেজের জন্য অনুমোদন দিয়েছেন এবং এই কাজগুলো আমরা সম্পন্ন করেছি। ইট ইজ আ ম্যাটার অফ টেকিং দি হ্যান্ড ওভার এবং কৃষকদের সাথে এদের যেন এরা ব্যবহার করতে পারে সেই জায়গাটাতে যাবে। And I tell you tremendously, এই দুটো গোডাউন স্টোরেজ করার পর the response we got from the farmers tremendous. মানুষ তাদের ফসল তুলে নেওয়ার পর বাজারে বিক্রি না হলে রাখবে কোথায়? Then we started thinking যে এটাকে যদি আরো 25টি জায়গায় ত্রিপুরায় করা যায়। অনিমেষ বাবু, আপনি কোথাও কোথাও গুলিয়ে ফেলছেন, কিছু মাইন্ড করবেন না, বলতে পারেন আপনি সব জানেন। 21 হলো আপনার অন্য ডিমান্ড, এখানে আমাদের এগ্রিকালচারের সাথে কোনো লিঙ্ক নেই, একটার সাথে একটা মিলাবেন না। আমি কিন্তু একটাতে গুলিয়ে ফেলছি, জেনারেল ডিসকাশন না, কাট পোষণ। আপনি সব জেনারেল ডিসকাশন করে ফেলেছেন, তাহলে শুধুমাত্র আমাদের অর্থমন্ত্রী বললেই পারে। কাট পোষণ ভেন্টিলেট দি ম্যাটার। আপনি সরকারের নজর নেবেন, দপ্তরের মন্ত্রীর নজর নেবেন, দপ্তরের মন্ত্রী বলবে ইয়েস আপনার কাট পোষণ মানবে না, কিন্তু আপনাকে বলবে আপনি ভেন্টিলেট করার জন্য করবেন। আপনি 21 বলছেন, 21 তো আমাদের, আমি যতটুকু জানি 4 ডিপার্টমেন্ট। একটু দেখবেন এটা এভাবে ভুল করে ফেলছেন। কেন বলছিলেন যে জেনারেল ডিসকাশন না তো কেন বলছিলেন? why I was telling this, the benefit, এই বেনিফিটটা আজকে গোডাউন, how many godowns are there? আমাদের প্রত্যন্ত এলাকায় how many godowns are there? এই বিষয়টা সরকারের নজরে আনার জন্যই এটা বলছিল। The response, people want such godowns যেখানে in general আমরা স্টক রাখতে পারি, they want them। এবং যখন এই
বাজেটের বইটা পড়লাম, সাপ্লিমেন্টারি ডিমান্ড। আই থট সরকারের অ্যাটেনশনে আনার জন্য এটাকে কাঠঘোষণার মাধ্যমে ভেন্টিলেট করা উচিত। Why I was thanking Minister for Agriculture, former Minister যিনি ছিলেন ওই দপ্তরে, so that you, the government also should know that the people, they appreciate this. এবং এই অ্যাপ্রিসিয়েশনটাকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া, that's it. Please take care of that. Honorable Speaker, sir, মাননীয় বিরোধী দলের নেতা যেটা বলছেন আমি ফুল রেসপেক্ট করব, যে হি ইজ again referring it to the agriculture department. I am sure the Honorable Bidhan Agriculture Minister or the present Agriculture Minister is not ready with the answer. So answer lies with full department. The cut question which you have raised or moved is strictly related to food department. Understood. And I am ready with the reply. So my request to you would be যে আপনি এটাকে ফুডে কনভার্ট করুন, নট এগ্রিকালচার। No, when I was talking, I told that go down এর ব্যাপারটাই বলছিলাম যে গো ডাউনটাও দরকার, মানুষ চাইছে বলেছে। I understand. I told them why go downটাও মানুষ চাইছে এটা বলছে। Now এখানে আর একটা কাঠঘোষণা আনতে গিয়ে বলেছি PM প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরগুলোর কথা। I tell you, in some of the places যেখানে গেলাম, সারা ত্রিপুরায় যাওয়া আমার পক্ষে সম্ভব, যতখানে গেলাম there are still problems in the implementation দেখা গেছে যে ঘরটা হয়ে গেছে, জানালাটা বাকি, ঘরটা হয়ে গেছে, দরজাটা বাকি। এই যে ইমপ্লিমেন্টেশনের প্রবলেমটা, দয়া করে এটা একটু দেখবেন। Why? Because সংখ্যা তত্ত্বে আপনি বলবেন যে এত লক্ষ ঘর আমরা করেছি, but what is the quality of the house? আর একটা জিনিস বলবো, গতকাল হাউসে কোন মাননীয় মন্ত্রী বলছিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরবানের ক্ষেত্রে টাকাটা একটু বেশি মনে হচ্ছে এবং গ্রামীণের ক্ষেত্রে টাকাটা অল্প কম। I am trying to tell the government, জাম্পুই হিলসের এমন কতগুলো জায়গা আছে এখনো যেখানে ইটটাকে ক্যারি করে কাঁধে নিয়ে গিয়ে ঘরটা তৈরি করতে হবে। সো যে জিনিসটা শহর অঞ্চলে সিমেন্টের এক ব্যাগ ধরুন আপনি 2000 টাকায় পাচ্ছেন, একই সিমেন্ট যখন 2000 টাকা করে কিনে সেখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আরো বেশি টাকা খরচ হচ্ছে। You have to pay for the carrying also. তো আমি এখানে দেখলাম যে গ্রামীণ এলাকায় ইনফ্যাক্ট এই ঘরের যে বরাদ্দ এটা আরো বেশি হওয়া উচিত ছিল। And why? কেন শহর এলাকাতে বেশি হচ্ছে এবং গ্রামীণ এলাকায়, স্পেশালি ইন ত্রিপুরা, রাস্তাঘাট ভালো না থাকার কারণে ওই সমস্ত এলাকায় কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। I don't know how the government will address this problem. Maybe this is one of the reasons যে ঘরগুলো সবগুলো হয়ে গেছে, দরজাটা কেন হলো না। When I asked them যে কেন এটা হলো না, বলছে যে টাকা শেষ হয়ে গেছে। I am not telling যে ওইখানে গভর্নমেন্ট অফিসিয়াল টাকা মেরেছে বা ইঞ্জিনিয়ার টাকা মেরেছে, কেউ টাকা, I am not telling them, এটা বাস্তব। যখন জাম্পুই হিলসে গিয়ে জিজ্ঞেস করলাম ঘটনাটা সত্য,
ইটটাকে ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে। সো অল দিস ইস্যুস, এইগুলোকে সরকার যদি ঠিক মতো যদি না দেখা হয়, I am telling you, in the implementation, somewhere we will fail to implement properly. This has to be taken care of. আরেকটা জিনিস হচ্ছে failure RKVY এই প্রকল্পে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায়, মানুষের কি সমস্যাটা হচ্ছে, আই টেল ইউ ফর এসপি ইউথদের ক্ষেত্রে যে ঘটনাটা, কেন তারা সরকারি সুযোগ সুবিধা অনেক সময় নিতে পারে না, the reason is mindset. Don't mind, I am also telling in the house. একটা জেনারেল ক্যাটাগরির ছেলে যে মানসিকতা, পরিশ্রম করে এই দরজায় সে দরজায় গিয়ে সে যতটুকু পরিশ্রম করে একটা স্কিম তার হাতে নেবে, স্যার আই এম ফিনিশিং ইন জাস্ট 1 মিনিট, এটা কিন্তু পাহাড় থেকে আসা শিডিউল ট্রাইব ক্যাটাগরি একটা ছেলে, সে হয়তো ভাই শহরের মধ্যে তার নানা দপ্তরগুলো অজানা থাকে, সো দে লুজ দি ইন্টারেস্ট। একদিন আসবে, 2 দিন আসবে, পরবর্তী ডেট যখন দেওয়া হবে ও ক্লান্ত হয়ে পড়বে, আমি এই স্কিমটা নেব না। সো নট স্কিমস, সো ওয়ান্স এই যে স্কিমগুলোতে আগে কি হয়, তখন কি হচ্ছে, they lose the interest, এবং যারা সরকারি কর্মচারী যারা কাজ করছে, they have to take care of those information যেগুলো ফিল আপ করতে হবে, যেগুলো নিতে হবে, এটাকে নিজের মতো করে বললেই আসে না, অনেক সময় ফ্রিতে দেবো, আমি বলছি এখানে ফার্ম মেশিনের কথা আমি বলতে পারবো, তো ফ্রিতে দেওয়া হবে কিছু একটা জিনিস, এইটা ফর্ম ফিল আপ করতে হবে, অনেকগুলো ইনফরমেশন দিতে হবে, তার কারণে অনেক সময় নিতে আসে না। সো আই টেল ইউ, সরকার এবং যারা ইমপ্লিমেন্টেড এই বিষয়গুলোকে আরো একটু বেশি করে যদি একটু কি বলবো মোর আদর করে বললে তো এটা হবে না, মানে আরো সযত্নে যদি এটা করা যায়, probably I think the implementation will have more success. এগুলোকে ভেন্টিলেট করব, যতগুলো স্কিম আপনারা করছেন, we are not against this scheme, one after the scheme you bring we welcome, but the implementation has to be more successful. That's it, thank you so much. ধন্যবাদ জানি আমি আমার কয়টি কথা শেষ করছি। ঠিক আছে, মাননীয় সদস্যগণ, Sir, I will take only 3 minutes. কার্ড মোশন যারা এনেছে, অর্থাৎ এই সিস্টেমটা সাপ্লিমেন্টারি ক্যান্সার সিস্টেমটা হলো পজিশন আগে বলে শেষ করবে, দেন রিপ্লাই দিয়ে এইটা একটা করে একবারে বলে দেবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন, অপোজিশনের কার্ড মোশনগুলিকে সমর্থন করে আমি জাস্ট আই গিভ ইউ 5 মিনিটস। 5 মিনিট থেকে পাতে চলে গেলেন, 3 মিনিট। Sir, sorry. Whether his name is there in the list which you are in possession, উনার নাম কি আছে আপনার লিস্টে? কি করতে পারবেন? কাঠপোষণে ছিলেন, কাঠপোষণে আছে, গোপাল চন্দ্র রায় আছে। আছে? কালকে মাত্র এই যে গোপাল চন্দ্র রায় আছে। স্যার, কার্ড মোশন আনেনি কি বলছে, এটাও কি সুযোগ দেবেন, বাট টাইমটা তো দিন, কষ্ট হলো। আচ্ছা বলুন, কিন্তু এটা করা হচ্ছে না, কারণ আপনি তো এক্সপার্ট, ভয় পাওয়ার কিছু নাই। ভয় কি আছে বুঝলেন না?
একটু আগে বক্তব্য শুনছেন না? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি স্পেসিফিক 3-4টা ডিপার্টমেন্টের উপর আপনি কিন্তু আনেননি কাজ করছেন গোপাল বাবু। ঠিক আছে, আমি সমর্থন করবো। বলুন বলুন কারণ এনেও লাভ কি, আপনি সব তো নিজেরাও করেন। বলুন বলুন বলুন। স্যার, আমি প্রথমে বলবো, মুখ্যমন্ত্রীর ভাষণ আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আমি বলতে চাইছিলাম তখন আমাকে বলতে দেওয়া হয়নি। হেলথ ডিপার্টমেন্ট সম্পর্কে সবাই ওয়াকিবহাল, কিন্তু আমি বলবো জিবি যেহেতু আমাদের প্রাইম হসপিটাল এবং কলেজ আছে, সেখানে ল্যাপারোস্কোপি সার্জারি, উনি ডাক্তার, ওটা হয় না, ওটা যাতে চালু করার ব্যবস্থা করা হয়। এটাই ঠিক আছে। দ্বিতীয় কথা স্যার, সেকেন্ড, রিগার্ডিং হোম ডিপার্টমেন্ট, কার্ডমোশন মিন্স কার্ড, কথা করতে নেই, কিন্তু কাঠ পোষণ নেই, উনি ডিজাইন ডিসকাশন করবেন। কার্ডমোশন মানে না তাহলে এদের সমর্থন করুন। failure of the এই শুরু department. কেন আছে টিচার This is আপনার কেস কেন this করছেন? is related to health department. আপনি সব জানেন না। না না না, আরে ওনাদের একটা ইস্যুকে সমর্থন করুন। না আরে এদের কোনো কাঠ পোষণ নাই। এইভাবে বললে তো আপনি চালাতে পারবেন না। বলছি বলছি কোরআন ফাঁস বলছি তো স্যার, যে আপনি বলছি যা বলো বলছি গোপাল বাবু স্যার, ডিমান্ড গোপাল নাম্বার বাবু আমি 3 দিন ধরে বলছি আপনি এক্সপিরিয়েন্স সিনিয়র ম্যান বারবার আরে কাঠ পোষণের ভিতরে থাকতে হবে তো আপনি জানেন জীবিত আরে ল্যাপারোস্কোপি সার্জারি যদি কোশ্চেন যারা এনেছেন আমাদের আলোচনাটা কি ছিল আছেন জিতেন বাবু আছেন নির্মল বাবু কথাটা বলতে দেবেন তো? আমি আমি 1 মিনিট দিলাম আপনাকে বলুন আমি এক মিনিট অধ্যক্ষ মহোদয়, মানুষ সুশান্ত বাবু আমি জীবন নামে 1 মিনিট না না না, আমি জাস্ট করছি, আপনি বলতে দিন, এক ঘন্টা বলতে দিন। কথা হচ্ছে উনি বলুন, 1 ঘন্টা বলুন, আপত্তি নেই। না, না, যদি এলাও করেন, ইউ হ্যাভ গট দ্য ডিসকাশন। না, এখন এটা আপনার বিষয়। আলোচনা যেটা হয়েছে যে কাঠপোষণ যারা এনেছেন তারা প্রথম কথা বলবেন, তার পরবর্তী সময়ে ওদেরকে সাপোর্ট করে যদি কেউ বলতে চায় তারা বলবে। ঠিক আছে এখন মাননীয় বিধায়ক যেটা বলছেন এজিএমসি বা ল্যাপারোস্কোপি নিয়ে আসতে পারে না তো ডিমান্ড নেই। আমি বুঝেছি কোত্থেকে আনবে? কিন্তু আরে রতন বাবু বা এই বিষয়ে কি কেউ কথা বলেছে যে ওনাকে সাপোর্ট করে উনি বলছেন? আমি গোপাল বাবু এই বিষয়ে কি কেউ বলেছে বুঝেছি সুশান্ত বাবু তাকে সাপোর্ট করে উনি বলছেন? ঠিক আছে দরকার নেই তো just 1 minute কিন্তু আপনি জেনারেল ডিসকাশন কাজ পোষণের থেকে বলুন হাউসে ডেকোরামে চলবে অধ্যক্ষ মহোদয়। ডিমান্ড নাম্বার 30, জীবন নাম্বার 30 হ্যাঁ কাউকে অধিকার দেওয়া মানে স্যার, আপনি যা ইচ্ছা চলবে, না না জীবন নাম্বার 30 ঢুকেছে ওটা এখন বলুন কাঠপোষণ সমর্থন করুন। কেন করছে? করছে তো করছে ডিমান্ড নম্বর বলতে বলুন। ওকে স্যার, ডিমান্ড নম্বর বলতে বলুন। করছে ঢুকেছে জীবনে ঢুকেছে ডিমান্ড নাম্বার না, no, 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 no. সবটাই আপনি ডিক্টেট করলে হবে না তো। কারণ কাঠপোষণ কোন কাঠপোষণ বলুন? ডিমান্ড নাম্বার 30, বলুন। 30 তো বলুন। কাঠপোষণ নেই, ডিমান্ড নাম্বার 30 কাঠপোষণ নেই। আছে, কোর্সেন বিল্ডিং। হ্যাঁ, কাঠপোষণ নেই। How you discuss? আমি তো দেখছি। না, no, 30 কাঠপোষণ নেই। my issue is different. Why is that? I don't think 30 কাঠপোষণ নেই। গোপাল বাবু নাম্বার 1 হচ্ছে আনেনি, হি ইজ এ ডিফল্টার। নাম্বার 1 হচ্ছে এই লিস্ট কাঠপোষণ ইলেকশন সমর্থন করুন না। নাম্বার 2 এই সাবজেক্ট নিয়ে কেউ কাঠপোষণ আলোচনা করেনি। যদি কেউ করতো উনার সাপোর্টে উনি কথা বলতে পারছেন। ঠিক আছে এখন কি করে বলবেন? তুমি আপনাকে আপনি হয়ে গেছে প্লিজ জানো না এতজন বিষয়গুলো বলছে যেহেতু যুক্তি দিয়ে বলছে তো আপনার কাছে তো কে যুক্তি দিয়ে বলছে স্যার? হ্যাঁ অযৌক্তিক মানুষ। সরকার থেকে চলে যা স্যার, ভালো না ডিমান্ড নাম্বার আমি রেসপেক্ট থেকে বলছি দরকার নেই ভালো না তো এগুলো দরকার স্যার, নেই। ডিমান্ড নাম্বার 30, অ্যাকাউন্ট নাম্বার হলো 3054, রোডস এন্ড বিল্ডিং। এখানে এই তো কাঠপোষণে এই তো ডিমান্ড 30 আছে স্যার। আমি দেখে বলছি। আরে কাঠপোষণ আর কেউ আনেনি।
দেখেই তো বলছি। না বলছি, আমি দেখেছি কে কে এনেছে বলুন তো? কে arrest করেছে? একটু এই তো আছে। এই শুনুন মাননীয় সদস্য কুমার বাবু, নির্মল বিশ্ব জেনেছে 11 নম্বর ডিমান্ড, নয়ন সরকার 14 নম্বর ডিমান্ড, অনিমেষ গভর্নমেন্ট 19, অনিমেষ গভর্নমেন্ট 21, অনিমেষ গভর্নমেন্ট 27, অনিমেষ গভর্নমেন্ট 30, জিতেন চৌধুরী 30, অনিমেষ গভর্নমেন্ট 31, অনিমেষ গভর্নমেন্ট 32, অনিমেষ গভর্নমেন্ট 39, নয়ন সরকার 42, শৈলেন্দ্র চন্দ্রনাথ 61, কোথায় 30? আপনি তো বলছেন সাপ্লিমেন্টারি গাইডস, আরে ভাই এটা তো আছে, তাই এটা ভুল। ঠিক আছে, আরে ওটা অন্য জিনিস। এটা হলো জিতেন বাবু প্লিজ আপনার সাথে একটু বুঝিয়ে দিন ওনাকে। হ্যাঁ, আমাকে তো পুরো বয়সে বোঝাতে হবে। গোপাল বাবু ছাড়ুন, হয়েছে। ঠিক আছে স্যার, বলবো উনি হেলথ সম্বন্ধে করতে চান, ওনাকে বলতে দিন। এই লোক অর্থাৎ উনি আমি এই বলার জন্য বলা উচিত না তো, না না গোপাল বাবু, না না, বলার জন্য করছে। একটা একটা সিস্টেমে থাকতে হবে। আরে সিস্টেমে আছি আমি। না না, আপনি ওদের ওনার সঙ্গে মিলে সিস্টেম। আরে না না না, মাননীয় স্যার ডিস্টার্ব করবেন না, আমি আপনার থেকে 2 মিনিট টাইম নিয়ে আমি আমার 3, 2, 1। আচ্ছা স্যার, এগ্রিকালচারের প্রবলেমটা হলো আমরা যে কাঠমাশা দিয়ে থাকি টু ফর দ্য ওয়ার্ক নট টু কাট। আপনি সিনিয়র ব্যাপার। হ্যাঁ, এখন মাছ মারাতে না না, গলায় না 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 না, একটা গোল শরীরের একটা প্রবলেম I am sorry to say, yesterday also same occurrence হয়েছিল। আমি আপনার মাইকটা বন্ধ করতে বাধ্য হয়েছিল। প্লিজ, আপনি সিনিয়র মেম্বার, আমাকে বাধ্য করবেন না। আপনি কি বলতে চান? বেশ সাবার দরকার তুমি চলে আসবে। প্লিজ আপনি, প্লিজ আপনি বসুন। আমি বলতে চাই আপনি দয়া করে বসুন। আপনি আপনি বলেছেন প্লিজ নিরপেক্ষ, এখন দেখছি আপনি নিরপেক্ষ নন। ঠিক আছে, আপনি স্যাটিসফাইড, বসুন। মাননীয় জিতেন বাবু, আপনি বলবেন। আরে আমাকে কি কমপ্লিট করতে দেবেন না না? না, এই কোথায় মাছ মারা দেখবেন আপনি, প্লিজ। জিতেন, না না, জিতেন বাবু প্লিজ। জিতেন বাবু, নির্মল বাবু আর নয়ন সরকার বাবু বলবেন। কে জিতেন বাবু বলুন। জিতেন বাবু প্লিজ, না গোপাল বাবু ফিনিশ। আই থিঙ্ক মাই এই বইটা যে ছাপিয়েছে ডিমান্ড নাম্বার 21 এর পর ডিমান্ড নাম্বার 22টা নেই। দেখুন, ইট ইজ নট দেয়ার। না থাকলে ওই ডিমান্ড আসেনি। নো নো, ইন দি বুক ইটসেলফ এখানে তো আছে। আপনি দেখুন, এটা প্রিন্টিং এর কোনো মিস্টেক হয়েছে, এটা হতে পারে, কিন্তু শুনো প্রত্যেক ডিমান্ডে সাপ্লিমেন্টারি আসবে, এটা কোনো জাস্টিফিকেশন নেই। এখানে না না, উনি দেখো এগ্রিকালচার ইজ এই আপনি তো বলছেন আর কথা কাট বসে জিতেন বাবু বলুন। প্লিজ প্লিজ প্লিজ, বলুন বলুন। মাননীয় স্পিকার স্যার, আমি যে ডিমান্ডের উপর কাঠমোশা নিয়েছি এবং বিরোধীরা আরো যে সমস্ত এই কাঠমোশা দিয়েছে সমর্থন করে বলছি, আমি শুধু আমার ডিমান্ডের কথা বলবো, অন্য ডিমান্ড নয়। এটা নেগেটিভ টু পজিটিভলি বলছি। আমার ডিমান্ডের বিষয় হলো ফরেস্ট ম্যানেজমেন্ট। ফরেস্ট ব্যক্তিগতভাবে আমার এবং আরো অনেকের খুবই ইন্টারেস্টেড সাবজেক্ট, কারণ এনভায়রনমেন্ট ইকোলজি তার সাথে আমাদের যে সভ্যতা, আমাদের এভরিথিং তার সাথে কোঅর্ডিনেটেড। আমাদের এই যে ফরেস্ট রিসোর্স, এটাকে রক্ষা করতে হবে। তো এই জায়গায় যে ত্রিপুরা রাজ্যের যে ফরেস্ট এমনিতেই 60% অফ টোটাল ল্যান্ড ফরেস্ট, এটা যে কোনো কারণে হয়ে গেছে এবং
এই ফরেস্টের উপরে বা ল্যান্ডের উপরে ভিত্তি করেই আমাদের মেজরিটি অফ ফ্যামিলিজ বা পপুলেশন তাদের লাইভলিহুড। এর সাথে তো আমাদের রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ আছেন তাদের জীবন, সংস্কৃতি, সভ্যতা সবকিছুই তো। এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু একটা সাজেশন দিতে চাইছি। একটা সময়তে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলাম, এই কারণে এর সমস্যা সম্পর্কে এবং সম্ভাবনা সম্পর্কেও কিছু নলেজ কিভাবে হয়েছে। তো আমি এই জায়গায় বলবো যে ফরেস্ট ম্যানেজমেন্টে সেখানে পাবলিকের ইনভলভমেন্ট ছাড়া, তার অ্যাসোসিয়েশন ছাড়া, যতই স্ট্রিনজেন্ট ল আমরা এনাক্ট করি না কেন, অ্যাপ্লাই করার চেষ্টা করি না কেন, বা এনফোর্সমেন্ট এজেন্সি যাই থাক না কেন, ইট ইজ ইম্পসিবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এই ফরেস্ট ম্যানেজমেন্টে আরো বেশি কিভাবে ইলেক্টেড যে বিভিন্ন ইনস্টিটিউশন অর্থাৎ রেজিস্ট্রার, পঞ্চায়েত, এডিসি, ভিলেজ কমিটি, ইভেন এমএলএস, এমপিস এদেরকে যুক্ত করা যায়, তার জন্য গভর্নমেন্টকে, ডিপার্টমেন্টকে আরো ভালো চিন্তা করতে হবে। সেকেন্ড হলো যে আমাদের রাজ্যের একটা ভালো অংশের যে মানুষ, তাদের জীবন জীবিকা যুগ যুগ ধরে এই জঙ্গলের মধ্যে, ফরেস্টের মধ্যে। ফরেস্ট অ্যাক্ট, এটা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টই হোক বা রিকগনিশন অফ ফরেস্ট রাইট অ্যাক্ট এসেছে বহু পরে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে ফরেস্ট রাইট অ্যাক্ট, এটার ইমপ্লিমেন্টেশনে যদি ঠিক সেরকম ভাবে নজর দেওয়া না যায়, তাহলে আপনি আরেক দিক থেকে ফরেস্ট ডিপার্টমেন্টকে যত টাকাই খরচ করুন না কেন, ফরেস্ট এনফোর্সমেন্ট হবে এবং হচ্ছে। আমি সে জায়গায় দাঁড়িয়ে বলবো মাননীয় বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীও, যে আমাদের আছে প্রায় 1,25,000 পরিবার, তারা ফরেস্ট রাইট অ্যাক্টে রাইট কনফার্ট হয়েছে, কিন্তু এখনো কিছু পরিবার রয়েছে। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, জনপ্রতিনিধিরা যান, তারাও নিশ্চয়ই এই দাবির সম্মুখীন হন, বিশেষ করে এডিসি এলাকাতে। সেই সমস্ত পরিবারগুলোতে যেন ফরেস্ট রাইট অ্যাক্টে রাইট দেওয়া না হয়। তা না হলে কি হবে, জুম চাষ চলতে থাকবে, জঙ্গল কাটা চলতে থাকবে। আর এটা হওয়া মানে কি, এই যে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল লেভেলে, তারও কন্ট্রিবিউটর আমরা হই। আর ছোট্ট আকারে দেখা যায় আমাদের যে উৎপত্তি রাজ্যের শেষ, এই নদীগুলোর নাব্যতা থাকবে না। নদীর নাব্যতা না থাকলে পরে নদীর জল থাকবে না, শেষ হবে না, কৃষিতে এই একটা টাইম বাউন্ড নিয়ে করে যে এখনো রাইটে যে সমস্ত ফ্যামিলি ক্লেম করেছে পায়নি, এটা দেখে এটা করা দরকার। থার্ড যেটা বলবো, যে ফরেস্ট ডিপার্টমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আছে এটা, হয়তো আমরা ভাববো না মুখ্যমন্ত্রী একদম যিনি চিফ, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে এটা যে কোনো লোকের দিয়ে আমাদের অভিজ্ঞতা, আরো অনেক ইম্পর্টেন্ট সময় তাকে দিতে হবে, দিতে হয়। আমি বলবো টু গিভ জাস্টিস টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, why not you are choosing another minister? আপনাদের অনেক উপযুক্ত মেম্বাররা আছেন, অভিজ্ঞ লোকরা আছেন। আই থিঙ্ক ইফ দ্যাট ইজ গিভেন দ্যাট রেসপন্সিবিলিটি, এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টেও বহু অভিজ্ঞ অফিসার আছেন অল ইন্ডিয়া লেভেলে, যে আমাদের উত্তর পূর্বাঞ্চলগুলোতে, রাজ্যগুলোতে যদি এই ফরেস্ট রিসোর্সকে যদি আমরা সেরকমভাবে ম্যানেজ না করতে পারি, লাইভলিহুডের দিক থেকে, ইকোনমিক জেনারেশন দিক থেকে, ইকো ট্যুরিজমের দিক থেকে, এবং ওভারঅল যে ইকোলজি, এনভায়রনমেন্ট, এটা খুবই জরুরি আজকে এই যুগে।
এটা হবে না। কাজে এদিকটা সরকার নজর দেবেন আশা রেখেই। এটা কাঠপোষণ মানে কি আমাদের জাস্ট এটাকে শেয়ার করা, বক্তব্যকে দেখা। আমি ওগুলো আমার বক্তব্য বিশ্বাস করছি। ধন্যবাদ। এখন মাননীয় বক্তব্য এগুলোর উপরে বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী মহোদয়গণ। বলার নাই বলবেন দীপঙ্কর কি জানি নাম, নয়ন বাবু বলবেন, বলুন। মাননীয় স্পিকার স্যার, তো আমি যে কার্যক্রমটা এনেছি স্যার ডিমান্ড নাম্বার 14। তো বিষয়টা হচ্ছে ইলেকট্রিক যে ব্যবস্থা আমাদের রাজ্যে চলছে এটাকে। তো আমরা বিগত দিন লক্ষ্য করেছি, আমরা যখন ছোট ছিলাম রাজ্যের মানুষ হারিকেন ইউজ করতো, তারপরে খাস বাংলা জায়গাগুলো কুপি কেরোসিন দিয়ে ইউজ করতো। তো ওইগুলো আমরা দেখেছি, কিন্তু বিগত বাম আমলে যখন পালাটানা বিদ্যুৎ প্রকল্প চালু হয় সেই সময় থেকে সেগুলো উঠে গেছে রাজ্য থেকে। কারণ কেন? রাজ্যে লোডশেডিং হয় না, ছিল না। কিন্তু বর্তমান অবস্থায় 2018 পরে রাজ্যে অনেক লোডশেডিং শুরু হয়েছে। এটা লোডশেডিং বলবো না আমি, কারণ কেন? রাজ্যে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা আমাদের রাজ্যে আছে। এটা বিধানসভার তথ্য। আমার কাছে যে তথ্যটা আছে 2018-তে 25 তারিখ 25/6/2018, তো এখানে এমএলএ সুদন দাস একটা প্রশ্ন করেছিলেন রাজ্য সরকারের কাছে। তো সেই প্রশ্নের ভিত্তিতে আমাদের রাজ্যের যে বিদ্যুতের যে চাহিদা 235 থেকে 306 মেগাওয়াট আমাদের রাজ্যে আছে, এবং বাংলাদেশে বা বিদেশে যে বিক্রি হয় বা আমাদের রাজ্য থেকে যায় 160 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করা হয়। তো আমাদের রাজ্যে যে উৎপাদন হয় বিদ্যুৎ, রুকিয়া, বরমোড়া, কুমতি, রামচন্দ্রনগর, মনাচক, পালাটানা, সেগুলো থেকে যা বিদ্যুৎ আসে এটা রাজ্য সরকারের তথ্য। 741 মেগাওয়াট বিদ্যুৎ রাজ্যে উৎপাদিত হয় রাজ্য থেকে। তার মানে আমরা রাজ্যে ইলেকট্রিকের বা বিদ্যুতের দিকে স্বয়ংসম্পূর্ণ। তো স্বয়ংসম্পূর্ণ থাকার পরও কেন আমাদের রাজ্যে সেই প্রবলেমটা হবে? ইনফ্রাস্ট্রাকচার আছে, হয়তোবা অনেক জায়গাতে বিদ্যুতের লাইন যায়নি, কিন্তু যেই জায়গাতে লাইন আছে, বাড়িতে কারেন্ট লাইন ঢুকেছে, ইলেকট্রিক পিলার আছে, সব আছে, কিন্তু বিদ্যুৎ থাকবে না কেন? আমার কথা হচ্ছে এই জায়গাতে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যা লক্ষ্য করেছি, বিশেষ করে গ্রামীণ এলাকাটায় দেখা যায় যে আমাদের যে যন্ত্রণা, যে ইলেকট্রিক না থাকার যে যন্ত্রণা, ভোল্টেজ লো কারেন্ট চলে যায় ভোর 3টার সময়। তো অনেক সময় আমাদের এলাকা, যে এলাকাতে আমরা বাড়ি, তো ওই এলাকাতে আমি নিজেও ইলেকট্রিক অফিসে ফোন করেছি যে কারেন্ট নেই কেন। ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক বলে যে দাদা কুয়াশা করলে তার ভিজলে নাকি কারেন্ট যায়, এরকম আমি শুনেছি, আমাকে বলেছে। কেউ বিশ্বাস করুক না করুক, আমি কাউকে হেল্প করার জন্য বলছি না, এরকম বলেছে নাকি। যাই হোক, এটা তাদের ব্যাপার, তাদের টেকনিক্যালি ব্যাপার, তারা বলেছে। কিন্তু রাজ্যে যে আমাদের এই সরকার, মানে 18 পরে যে সরকার আসার পর বিভিন্ন সাবডিভিশন আমরা বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। বেসরকারি হাতে যে সংস্থা পরিচালনা করছে, কিন্তু লক্ষ্য করা যায় তাদের যে বিভিন্ন লাইন মেনটেনেন্স করার জন্য বা কাজ করার জন্য যেই কর্মচারীগুলো নিয়োগ আছে, তারা যেই ব্যাপারে কাজ জানা দরকার কিন্তু আনস্কিল, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা ঠিক মতে পরিষেবা দিতে পারছে না, ঠিক মতে তারা যে নষ্ট হলে বা কোনো কিছু মেনটেনেন্স করতে গেলে যা দরকার সরঞ্জাম তাদের কাছে নেই। তাদের সাথে যখন আমরা কথা বলি তখন তারা এরকমটাই বলে। যাই হোক, মেনটেনেন্সের কারণে কারেন্ট আমরা পাচ্ছি না, কিন্তু রাজ্যে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছছে না। আমাদের কথা হচ্ছে যে বিদ্যুৎ যদি থাকে তাহলে মানুষ কেন পরিষেবা পাবে না? মানুষকে তো পরিষেবা পেতে হবে, এটা আমাদের নিত্যদিনের সঙ্গী। একদম ভীষণ কষ্ট হয়, কারণ কেন মানুষ এখন আধুনিক যুগে চলে যাচ্ছে, ইলেকট্রিক ছাড়া চলা যায় না, মোবাইল, টেলিফোন যাই বলুন সবকিছু ইলেকট্রিকের উপরে নির্ভরশীল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে মেনটেনেন্সের ব্যাপারে এগুলো নজর দেওয়া হোক। আমি একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা উদাহরণ হিসেবে দিচ্ছি যে বেসরকারি যে সংস্থার দেওয়ার পরে কি হচ্ছে। কল্যাণপুর ডিভিশনে সম্ভবত, হ্যাঁ কল্যাণপুরে, এটা উদাহরণ হিসেবে বলছি। মার্চের 2020 তারিখ থেকে 196 জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
322 জন জুনিয়র অপারেটর কন্ট্রাক্ট বেসিকে আউটসোর্সিং করা হয়। তাদের স্যালারি 6,980 টাকা করে দেওয়া হয়। তো বলা হয়েছিল পরবর্তী সময় তাদের বেতন বৃদ্ধি করা হবে, তাও হয়নি। 1,020 টাকা এরকম বাড়ানো হবে এরকম বলা হয়েছিল, কিন্তু বাড়ানো হয়নি এখন পর্যন্ত। তো কিন্তু যে সংস্থার অধীনে তারা কাজ করছে, এই সংস্থা যে পুরো ইলেকট্রিকের যে TSECL এর যে কর্পোরেশন, ওইখান থেকে 12,448 টাকা করে বিল নিয়ে নিচ্ছে, কিন্তু তারা বিল পাচ্ছে কত, মানে তারা কর্মচারীরা কত পাচ্ছে? 6,980 টাকা। তো তারা যদি এরকম পায় তাহলে তাদের সার্ভিস কিরকম হবে তারাও জানে, যে আমাদের বেতন হচ্ছে অত টাকা, আমি পাচ্ছি অত টাকা, সার্ভিস তো এরকম হবে। তো এইরকম যে অবস্থা, তারপর আবার ইদানিং আরো 120 জনকে নিয়োগ করা হয়েছে। তো এইভাবে যদি চলে, যে যেরকম ন্যূনতম একটা চলতে গেলে যে পাওয়া দরকার তাদের স্যালারি, তো তাদের কাজেও তো গাফিলতি এরকমই থাকে। যাই হোক, এখন রাজ্যের ইলেকট্রিকের যে অবস্থা বললাম, তো এখন যে আমাদের যে রাজ্যের 23/3/2021 এই বিধানসভার তথ্য প্রথম ভৌমিক MLA উনি একটা প্রশ্ন এনেছিলেন। এই প্রশ্ন অনুযায়ী রাজ্য ইলেকট্রিক ডিপার্টমেন্ট মিনিস্টারের দেওয়া তথ্য, আমাদের রাজ্যে যে তাদের যে সংখ্যা, মানে শূন্যপদের সংখ্যা, রাজ্য সরকার দেওয়া তথ্য, শূন্যপদ আছে বলে কি সমস্যা হচ্ছে। শূন্যপদের সংখ্যা গ্রুপ A কর্মরত কর্মচারী 105 জন শূন্যপদের সংখ্যা, গ্রুপ B শূন্যপদের সংখ্যা 25, গ্রুপ C শূন্যপদের সংখ্যা 182, গ্রুপ D শূন্যপদের সংখ্যা 196। মোট 508 জনের শূন্যপদ পরে আছে ইলেকট্রিক দপ্তরে, এটা আমাদের বিধানসভার তথ্য। ঠিক আছে, তো শূন্যপদ যদি পরে থাকে তাহলে পরিষেবা কি করে পাবে মানুষ। যাই হোক, আমি অবিলম্বে বলবো যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারী বা বিদ্যুৎ লাইনের দেওয়ার ক্ষেত্রে IPDS প্রকল্পের অধীনে আমাদের রাজ্যে 2017-তে মাটির নিচ দিয়ে কেবল লাইন সম্প্রসারণের কাজ শুরু করেছিল বিগত বামফ্রন্ট সরকার আমলে। কিন্তু এই বিগত যে 5 বছর যে সরকার চালিয়েছেন, আমি জানি না কতটুকু কেবল লাইন নিচ দিয়ে করেছে, যেটা মাটির নিচ দিয়ে হয়। তো আমি আবেদন রাখবো কাঠমোশনের মাধ্যমে যে হয়তো নিচ দিয়ে কেবল লাইন করুন, যত দ্রুত করা যায়, না হলে তাদের জন্য বিকল্প, বিশেষ করে গ্রামীণ এলাকার জন্য প্রত্যেক পরিবারকে আবার পুনরায় সরকারের পক্ষ থেকে হারিকেল এবং 5 লিটার করে কেরোসিন যাতে প্রত্যেক পরিবারকে দেওয়া হয়, এটা আমার দাবি। তো ঠিক আছে, আরে দাবি না তো কাঠপোষণের তো আচ্ছা, এটা তুললাম আর কি বলো না না, এমনি যে প্যান্টটা তুললে হয়নি, তুললাম, এটা ছাড়লাম। প্লিজ কনক্লুড। না না, ঠিক আছে, তবু নতুন মেম্বারগুলো সুযোগ দিচ্ছি, বলুন, তাদের কনক্লুড করুন। আচ্ছা, দ্বিতীয় যারা একটা কন্ডিশন ডিমান্ড নাম্বার 42, তো আমাদের পূর্বতন সরকার NHIDL যে সংস্থা, ওই সংস্থাকে দিয়ে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজ করার জন্য অনেক কোটি কোটি টাকা দিয়েছে। তো রাজ্য সরকার বলেছিল যে অনেক দ্রুত কাজ এগোবে, কিন্তু যে কাজগুলো হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ পর্যন্ত ঠিকভাবে হচ্ছে। তো আমাদের রাজ্যে PWDর আন্ডারে NH একটা ডিভিশন আছে। যদি NH ডিভিশন দিয়ে কাজ হতো, আমাদের রাজ্যের একটা কমিশন থাকতো এবং রাজ্যের লাভ হতো, অনেক কর্মচারী এখান থেকে নিয়োগ হতো এবং যে ইনকাম সোর্স একটা বেরোতো, তো সেটা হয়নি। তো আমি কমিশনে এই বিষয়টা সবাইকে ধন্যবাদ। আর বলবেন সৈয়দ বাবু, বলুন। আরে মাননীয় স্পিকার স্যার, এতক্ষণ কেউ জানে না, আবার আমরা আরম্ভ করছি। এটা কই জানতো না, কাঠপোষণ না না, একটা জিনিস, ডিমান্ড নাম্বার 61। ওয়েট, এখন তো আমি সৈয়দ বাবু, জিতেন বাবু এখানে আছেন, আমি শ্যামাচরণ ত্রিপুরার কথা মনে পড়ে, নবমাতিয়ার কথা মনে পড়ে, আরো অন্যান্য মেম্বারের কথা মনে পড়ে। কার্ড মোশন কি জিনিসটা আমি বলি না, 1 বছর আমি কথা বলিনি বিধানসভায়, আমার মনে আছে। প্রথম ছুটেই যদি
সদস্যদের না বুঝিয়ে হাউসে প্লেস করে দেয়, জানেন ফিউচারে কি প্রবলেম হবে? এই কার্ড পোষণ কি ধরনের কটা আগে বোঝাতে হবে। এই যে রাখেন একটু প্লিজ প্লিজ, কার্ড পোষণটা কি দেখুন। কার্ড পোষণটা হলো 3 ধরনের কার্ড পোষণ, এবং রাখেন রাখেন জানলে শোনা, জানলে তো আমি বলতাম না। কেন এসব করছেন? মনে যা ইচ্ছা বলছে এক জিনিস করে দিচ্ছে আরেক জিনিস। একজন যদি ইলেকশন না 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 কথা বলেন না তো। না কিছু না বোঝা করে না, শুধুমাত্র জিতেন বাবু, না না জিতেন বাবু, ঠিক আছে, সেখানে তো অসুবিধা নেই। আপনারটা বলেছে কেউ না করে দিতে শিখিয়ে আনুন। একজন যদি শেখায় অসুবিধা আপনি লিডার, ইট ইজ ইউর ডিউটি। না 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 না, এটা বলছেন, এটা বলছেন যে কি সিস্টেম আসতে হবে, কি সিস্টেম আসলে বলছেন তো। আপনার জন্য একটা সিস্টেমে যাতে ঠিকই তো আছে। সবার সময় আছে। কি বলছেন? আমি শিখিয়ে আনুন। আমি শিক্ষা দেবো আপনি। আনসার আর না 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 না, আরে বলুন তো কি বলুন। না Give yourself to the corporation friend. মাননীয় স্পিকার স্যার, আমি 61 নম্বর ডিমান্ড নোটের কার্ড মোশন আনছি। ডিপার্টমেন্ট ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আমি ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 3-4টা পয়েন্ট নিয়ে ডিসকাশন করব। ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে হায়ার এডুকেশন এবং স্মল বিজনেসের জন্য যে লোন দেওয়া হয়, সব লোন প্রোভাইড করা হয়। সেখানে মেইন শর্ত হচ্ছে একজন এমপ্লয়িকে গ্যারান্টার লাগবে। আমি যে এরিয়া থেকে বিলং করি, এখানে 100% অফিস সম্প্রদায় এবং যে বিধানসভাকে আমি রিপ্রেজেন্ট করছি সেখানে 65% মোর দেন 65% রয়েছে অফিসি সম্প্রদায়ের লোক। এখানকার গভর্নমেন্ট এমপ্লয়ি সংখ্যা খুব কম। তো ম্যাক্সিমাম যারা উচ্চশিক্ষার জন্য লোনের দরকার এবং বিজনেসের জন্য সব লোনের দরকার, তাদের গভর্নমেন্ট এমপ্লয়ি গ্যারান্টার পাওয়া খুব অসুবিধা হচ্ছে। সেই জন্য এই অল্টারনেটিভ যাতে এখানে পার্সোনাল গ্যারান্টি ল্যান্ড মর্টগেজের মাধ্যমে যাতে সেখানে লোনের ব্যবস্থা করা যায়, সেই জন্য কনসার্ন ডিপার্টমেন্ট মিনিস্টারের কাছে আমার আবেদন থাকবে। সেকেন্ড নম্বর, আমার অফিস ওয়েলফেয়ার নিয়ে আমার কোয়েশ্চন হচ্ছে যে প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটা দেওয়া হচ্ছে, সেই অ্যামাউন্টটা আমার মনে হচ্ছে সেটা যথেষ্ট নয়। সেটা যদি পুনর্বিবেচন করেন আমি খুব খুশি হব। 3 নম্বর হচ্ছে যে বর্তমানে যে ওবিসি সংখ্যা ত্রিপুরাতে টোটাল পার্সেন্টেজ হিসাবে ওবিসি কি এটা কি 30% হচ্ছে না 35% হচ্ছে না 40% হচ্ছে, আমার মনে হচ্ছে পরিষদের মন্ত্রী রতনলাল সেটা জানবেন, ওনার কাছে ডাটা রয়েছে, উনি যদি এটা প্রোভাইড করেন আমি খুব খুশি হব। আর ফাইনালি আমার যেটা লাস্ট সেটা নিয়ে ডিসকাশন, আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম,